আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুগণ, কেমন আছেন আপনারা? অনেক অনেক বেশি ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি গল্প, অবন্তর আসক্তি। এই গল্পটি এডিটিং করছেন আমাদের সবার প্রিয় এই চ্যানেলের স্বত্বাধিকারী মিজানুর রহমান জীবন, এবং আমি গল্প কণ্ঠে রয়েছি আজমাইন শয়তান। এই গল্পে দুষ্টু মিষ্টি প্রেম এবং তাদের মধ্যেখানে একটু অন্যরকম খুনসুটি এবং ভালোবাসা প্রকাশ অপ্রকাশ, মাঝখানে তাদের অন্যরকম ঘটে যাওয়া কিছু ঘটনা, সেটা মিলে একটি রোমান্টিক প্রেমের গল্প। আমাদের আজকের গল্প অবন্তর আসক্তি। তো এই চ্যানেলে আপনারা যারা আছেন দীর্ঘদিন যাবত, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এইরকম নতুন নতুন গল্প, ভালোবাসাময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করছি আপনাদের মন ভেজানো, ভালো লাগার, ভালোবাসাময় আমরা স্টোরিগুলো আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য সবসময় আপনাদের সামনে প্রস্তুত হব, হাজির হব আপনাদের ভালোবাসার নিমিত্তে। শুরু করছি গল্প। ভেজা শরীর নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো, লজ্জা করে না? সামনে দাঁড়ানো একজন সুগঠিত মানুষ রাগান্বিত কণ্ঠে বলল। কথাটা শুনে বর্ষার মেজাজ খুব গরম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে সে ভ্রুকুটি করে রাগে তার ঠোঁট কামড়ে ধরল। কঠিন গলায় লোকটি আবার একই প্রশ্ন করল, চুপ করে আছো কেন? এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছো? মাথার উপর বৃষ্টি, অন্ধকারে এই মানুষটি জিজ্ঞাসাবাদ। বর্ষা লোকটার দিকে তাকালো। অন্ধকারের কারণে তার মুখ দেখা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে সে বেশ লম্বা, পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। কেউ তার সাথে উচ্চস্বরে কথা বলে না, অথচ কতটা বেপরোয়াভাবে এই লোকটা ধমকাচ্ছেন। সন্ধ্যা 7টা বাজে, তারা কোচিং সেন্টার থেকে বাসায় যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে। রাস্তার দোকানপাট বন্ধ, ঝড় আসবে টের পেয়ে দোকানিরা ঝাঁপ বন্ধ করে চলে গেছে। মাহিরা, অহিতা আর নিতু একটা দোকানের সামনে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। এই জায়গা থেকে 2 মিনিট হাঁটলেই একটি বাগান। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে ডাকাতরা ধরে বাগানে নিয়ে যায়। এমনটাই শোনা গেছে এলাকায় বর্ষার বৃষ্টি পছন্দ করে। বৃষ্টি হলেই সে ভিজে। কাঁচা রাস্তাগুলো বৃষ্টির পানিতে প্লাবিত। গর্তে পানি জমে রাস্তাগুলো কাদামাটিতে পরিণত হয়েছে। আকাশে বজ্রপাত নেই, বৃষ্টি পড়ছে। হঠাৎ তার পিছনে একটি গাড়ি এসে থামলো, আর একজন অপরিচিত ব্যক্তি ছাতা নিয়ে গাড়ি থেকে নেমে গেল। লোকটির মনে হয় ভদ্রতার ন্যূনতম বোধের অভাব রয়েছে। বৃষ্টিতে ছুটে আসে মাহিরা, লোকটির উদ্দেশ্যে বলল, কেউ এভাবে গাড়ি চালায়? আর একটু হলে দুর্ঘটনা হয়ে যেত। লোকটি তার আঙ্গুলে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো, আমি গাড়িটা তোমার বন্ধুদের সামনে আনিনি। তোমার বন্ধু আমার গাড়ির সামনে এসেছিল নিজে মরতে চাইলে অন্যের গাড়ির নিচে যাক। লোকটির কথা বর্ষার কাছে খুবই অপমানজনক মনে হয়। সে ভ্রুকুটি করে মাহিরার কানে কিছু বলল। ফিস ফিস করে জবাব দিল মাহিরা, বড় অসভ্য, লোকটাকে শিক্ষা দেওয়া উচিত। অন্ধকারে লোকটার মুখ দেখতে না পারলেও বর্ষা তার উচ্চতা আন্দাজ করল। হঠাৎ রাস্তার ধারে বসে এক গুচ্ছ ভেজা মাটি হাতে তুলে নিল। সে ছুড়ে দিল লোকটার বুকে। আগন্তুক আঁতকে উঠল, চিৎকার করে বলল, হোয়াট? তুমি এটা কি করেছো? বর্ষা তার বন্ধুদের সাথে দৌড়াতে থাকে। 4 নারীদ্বয় অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। শুভ্র গাড়ির ভেতর থেকে বলল, এই অভ্র, চলে আয়, আর কতক্ষণ দাঁড়াবি? অভ্র তার চোয়াল চেপে ধরল, গাড়িতে বসে বলল, এই কাদা শরীর নিয়ে বাড়িতে যাব না। এত বছর পর দেশে এসে এই কাদা মাখা অবস্থা দেখে বাড়ির লোকজন অনেক প্রশ্ন করবে। আমি এর চেয়ে ভালো কাল যাব। শুভ্র জিজ্ঞেস করলো, তাহলে এখন কোথায় যাবি? কেন, তোর বাড়িতে। বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করছে তিনি। বর্ষাকে গেট দিয়ে ঢুকতে দেখে দৌড়ে তোয়ালে নিয়ে নিচে এলো। বেল বাজতেই সদর দরজা খুলে দিল তিনি। তোয়ালেটা বাড়িয়ে বলল, তুই দেখেছিস বৃষ্টি হচ্ছে, তবুও ভিজে এলি কেন? বর্ষা তাকালো, সাথে সাথে মুচকি হেসে বলল, ভিজেছি কি আর সাধে আপু, কোচিং সেন্টার থেকে বের হয়ে মোল্লার দোকানে এলাম, আর প্রবল বৃষ্টি শুরু হলো। তখন কি করব, তাই ভিজতে হলো। এছাড়া রাস্তায় একটি ঘটনাও ঘটেছে। তিনি নিজেই তোয়ালে দিয়ে বর্ষার মাথা মুছতে বলল। কি হয়েছে? হাসি মুখে ঘটনাটি বলল বর্ষা। তিনি রাগ দেখিয়ে বলল, লোকটা ভালো কথা বলেছে, তোর এটা করা উচিত হয়নি। কিভাবে ভালো বলেছে? বৃষ্টিতে ভিজছিস, জ্বর হলে বা মেয়ে দেখলে ছেলেরা যদি বিরক্ত করে, এই ভেবেই হয়তো বলেছে। আর তাছাড়া তোকে কতবার বলেছি বড়দের নাম ধরে ডাকবি না। মোল্লা নজরুল চাচা কি তোর ছোট? লোকটাকে মোল্লার দোকান বলে গালি দিস কেন? আপুহু, সবাই তো তাই বলে, তুই বলবি না। চেয়ারে বসে আছে নূর ইসলাম, গম্ভীর গলায় বললেন, বৃষ্টিতে ভিজে এসেছো কেন? বৃষ্টি কমলে বা বাড়িতে ফোন দিলে গাড়ি পাঠানো যেত। বর্ষা বলল, আমার ঠান্ডা লাগবে না দাদা, তুমি চিন্তা করুন না, শুধু 1 কাপ চা খেলে হবে।
ঠিক আছে, তাড়াতাড়ি রুমে যাও এবং ভেজা কাপড় ছেড়ে শুকনো কাপড় পরো, ঠান্ডা লাগলে সহজে ভালো হবে না। তিন্নি জিজ্ঞেস করলো, রিমা কোথায়? একসঙ্গে কোচিং থেকে বের হননি? বর্ষা চলতে চলতে বলল, আসছে পেছনে। বর্ষা স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো। তোয়ালিতেই ভেজা চুল মুছতে মুছতে বারান্দায় পা ডাকলো। রিমা 2 কাপ চা নিয়ে রুমে এলো। বর্ষাকে খুঁজতে বারান্দায় গেল। 1 কাপ চা তার হাতে দিল। বর্ষা জিজ্ঞেস করলো, ফোনে কি দেখছিস? রিমা হেসে বলল, আজ আমার ফ্রেন্ড লিস্টে একটা কিউটের ডিব্বা অ্যাড হয়েছে। বর্ষা চায়ে ঠোঁট ডুবিয়েছে। তারপর হঠাৎ বলল, রান্নাঘরের ডিব্বা ফেসবুকে গেল কিভাবে? রাস্তা কোথায় পেল? রিমা রেগে গিয়ে বলল, আরে তুমি বুঝবে না, কিউটের ডিব্বা মানে একটা কিউট ছেলে। আমি 1 সপ্তাহ আগে রিকোয়েস্ট করেছিলাম, একটু আগেই মেনে নিয়েছে। রিমা ফোনটা ধরিয়ে দিল বর্ষার দিকে। বর্ষা না তাকিয়ে বলল, তুই হয়তো এসব বিষয়ে আগ্রহী, কিন্তু আমি নই। গরম চা থেকে ধোঁয়া বেরোচ্ছে। চায়ের কাপে চোখ স্থির রেখে বর্ষা মনে মনে বলল, ওই লোকটা নিশ্চয়ই আমাকে বকা দিচ্ছে। মুখটা স্পষ্ট দেখতে পাইনি, যদি পরিষ্কারভাবে দেখতে পেতাম তাহলে পরের বার দেখা হলে সরি বলা যেত। হেয়ার ড্রায়ার নিয়ে দাঁড়িয়ে আছে অব্র। সে আয়নায় তার প্রতিবিম্বের দিকে কয়েকবার তাকালো। 2 বার স্নান করেছে, তবে মাটির গন্ধ শরীর ছাড়ছে না। অব্র আরও পারফিউম দিয়ে রুম থেকে চলে গেল। শুভ্র নাক ছিটকে বলল, এত পারফিউম দিলি কেন? ঘর গন্ধ হয়ে গেছে। সাইল বলল, মনে হচ্ছে 1 বোতল পারফিউম একেবারে শেষ করে ফেলবে। অব্র বলল, মাটির গন্ধ এখনো আসছে শরীর থেকে। শুভ্র জোরে হেসে উঠল, বলল, মেয়েদের সাথে ঝামেলা করতে নাই। ছোটবেলার কথা মনে পড়ে না? তখন মেয়েরা থুতু দিয়ে দৌড়াতো, আর এখনকার মেয়েরা কাঁদা। অব্র রাগী গলায় বলল, আমি তাকে ছাড়বো না। শাইল জিজ্ঞেস করলো, মেয়েটা কি খুব সুন্দরী ছিল যে ছাড়বি না? অব্র সোফার ছোট্ট বালিশটা সাহিলের দিকে ছুড়ে দিল। অব্র শাহাদাত আঙ্গুল নেড়ে বলল, একদম চুপচাপ। সাহিল মুখ দিয়ে আওয়াজ করলো, বিষণ্ণ কণ্ঠে বলল, একটি সুন্দরী কাদা সরে গেল আর তুই এই অধমের কপালে বালিশ ছুঁড়ে ফেললি। শুভ্র বলল, তুই আজ বাড়ি যাবি না? বাড়িতে ফোন কর এবং তাদের জানা, তারা হয়তো অপেক্ষা করছে। অব্রের সোফায় এসে বসে বলল, দেশে আসবো সেটা কেউ জানে না, সবাইকে সারপ্রাইজ দেব ভেবে এয়ারপোর্টে তাদের আসতে বলেছিলাম। সাহিল মুচকিসে বলল, আর মেয়েটা? মেয়েটা তোকে সারপ্রাইজ করেছে। খান পরিবারের বড় ছেলে সরফরাজ খান অভ্র দেশে ফিরেছে। তার উপস্থিতি বাড়ির সবাইকে অবাক করে। 8 বছর পর অভ্র সামনে থেকে সবাইকে দেখছে। মা, বাবা, দাদা, দাদি, চাচা, চাচি সবার চোখে জল। মুহূর্তের মধ্যে খান বাড়িতে উদযাপন এবং খাবার তৈরি করা শুরু হয়। অভ্র যা খেতে পছন্দ করে তাই রান্না হবে আজকের খাবারে। খানবাড়ির দক্ষিণ পাশে বিশাল ফুলের বাগান। বর্ষা চুপ করে বসে আছে। রিমা করুণ গলায় বলল, এত বছর পর অব্র ভাই দেশে এসে আমাদের সঙ্গে দেখা করেননি, আমি এটা মেনে নিতে পারছি না। তাছাড়া অব্র ভাই আসছেন, রান্নাঘরে অনেক রান্না হচ্ছে, দেখে আমি ভীষণ খুশি। তাই শুধু 1 টুকরো ভাজা ইলিশ চেয়েছিলাম, মা বা চাচি কেউই আমাকে 1 টুকরো দেননি। উল্টো তিনি বললেন, অব্র না খাওয়া পর্যন্ত কেউ পাবে না। রিমার রাগে কপালে থাপ্পড় দিল। বর্ষা কর্কশ গলায় বলল, অব্র ভাইকে ঘিরে এত আয়োজন, কিন্তু তার কোনো খবর নেই। কিছুক্ষণ পর গেট দিয়ে 3টা ছেলে ঢুকলো। সঙ্গে আছেন অপূর্ব, নাহিদু, তিন্নি। রিমা ভ্রুকুটি করেছে, ভাবুক কণ্ঠে বলল, অব্র ভাই ছোটবেলায় খুব মোটা ছিল, এখন হয়তো স্লিম ফিট। বর্ষা হাসলো, বলল, সে এত মোটা ছিল যে হাঁটলেই পড়ে যেত। কথাগুলো বলার সাথে সাথেই বর্ষার চোখের সামনে টেবিলে শক্ত হাত রাখলো একজন। শব্দটা এত জোরে হলো যে বর্ষা চমকে গেল। তিনি এসে পাশেই দাঁড়ালো। অব্রতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই বুনো মেয়ে এখানে কি করছে? তিনি বলল, ও তো। অব্র তিন্নিকে থামিয়ে বলল, ছোট চাচার একমাত্র মেয়ে, আর তার এই বন্য মেয়ে। অব্র তার কথা শেষ করতে পারেনি, তার আগে বৃষ্টি ছাড়া তার মুখে পানি পড়ল। টেবিলের উপর জলের জগ রাখা আছে। অব্র বারবার তাকে বুনো বলে ডাকছে দেখে বর্ষার জগ ভরা পানি ছুড়ে দেয়। তিরস্কারের সুরে বলল তিন্নি, বর্ষা, এটা কেমন অসভ্যতা? সে আমাকে বন্য বলে রাখছে কেন? অব্র দাঁতে দাঁত চেপে বলল, গতকালও আমার দিকে কাদা ছুঁড়েছিল, আর এখন পানি। আগে আমি এটা সম্পর্কে সবাইকে বলি। অব্রর কথা শুনে বর্ষা চমকে গেল। তিন্নি বলল, তোর উপর কাদা নিক্ষেপ করেছে ভাই? অব্র বলল, হ্যাঁ, গতকাল বিকেলে দেশে আসছে। গ্রামে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। তারপর দেখলাম সে রাস্তার মাঝে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। আমি গাড়ি থেকে নামলাম, তাকে বুঝিয়ে গাড়িতে নিয়ে বাসায় চলে আসবো, আর সে আমার বুকে মাটি মারল। সেই গন্ধ এখনো কাটেনি, এখন আবার পানি। ও এত অভদ্র হলো কিভাবে? তিন্নি বর্ষার দিকে তাকালো। সে ভ্রুকুটি করলো। রিমা জিজ্ঞেস করলো, তিন্নি আপু, উনি আমাদের? তিন্নি একবার রিমার দিকে তাকালো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, অব্র ভাই,
আনিসুল হকের মৃত দিঘি ঘাটে এসেছে বর্ষা। বাড়িতে যেতে ইতস্তত করছে। অব্র ভাইয়ের সাথে অন্যায় করার জন্য তাকে বাড়িতে বকাঝকা শুনতে হবে। রিমা বলল, ক্ষুধা লাগছে, বাড়ি যাবি না? এখানেই বসে থাকবি? বর্ষা বলল, অব্র ভাই এতক্ষণে বাসায় সব বলে দিয়েছেন, আমি বাড়ি গেলে মা আর বাকিরা রাগ করবে। রিমা কিছুক্ষণ ভেবে বলল, তুই তোর বারান্দার পাইপ পেয়ে রুমে যেতে পারিস, তাহলে কেউ দেখবে না। পড়লে হাত পা ভাঙবে। রিমা চোখ শুরু করে বলল, এর আগে তোকে একদিন উঠতে দেখেছি। বর্ষাকে গম্ভীর দেখাচ্ছে। রিমা কিভাবে দেখলো? সে খুব সাবধানে এবং সবার থেকে লুকিয়ে উঠেছিল। রিমা বর্ষার হাত ধরে টেনে টুনে বাড়ির পিছনের দিক নিয়ে গেল। বর্ষার পাশের ঘরটা অব্রের। দুটি ঘরের বারান্দা কাছাকাছি, একটি থেকে অন্যটিতে লাফিয়ে যাওয়া যায়। বর্ষা পাইপ দিয়ে উপরে উঠতে গিয়ে একটা পুরুষালী কণ্ঠ শুনতে পেল। এই মেয়ে, ওখানে কি করছো? সাহিল গালে হাত দিয়ে ওদের দেখছে। পিঞ্চ মেরে বলল, ভাই, তোর বোনেরা দেখছি বানর রে। সাহিলের দিকে রাগ করে তাকালো অব্র। অব্র খুব বুদ্ধিমান, তাই তার বুঝতে অসুবিধা হয়নি কেন বর্ষা পাইপ চড়ছে। শান্ত গলায় অভ্র বলল, কাউকে কিছু বলিনি, প্রধান দরজা দিয়ে এসো। রিমা বর্ষার হাত ধরে বলল, তাড়াতাড়ি চল। সকালের নাস্তার ব্যবস্থা দেখে অবাক হয়ে গেল অভ্র। বলল, এত কিছু? মনোয়ারা বেগম বললেন, দাদা ভাই, এখনো কিছুই হয়নি, দুপুরে আরো সুস্বাদু খাবার রান্না হবে। অভ্র হাসল। মা ও চাচিদের উদ্দেশ্যে বলল, তোমরা আজ আমার সাথে খেতে বসো, সবাই একসাথে খেতে বসলে ভালো লাগবে। অভ্রের মা আসিফা বেগম বললেন, আমরা খেতে বসলে তোদের খাবার কে বাড়বে? অভ্র মৃদু হেসে বলল, বর্ষার রিমা দেবে। রিমা একবার অভ্রর দিকে তাকিয়ে বর্ষার দিকে তাকালো। বর্ষা বিড়বিড় করে বলল, আমি বলেছিলাম না আমার জাত শত্রু। রিমা বলল, তোর জন্য আমাকে ফাঁসতে হলো। আসিফা বেগম বললেন, ওরা কিভাবে করবে? ওরা এই কাজ কখনো করেনি। এই কাজ কখনো করেনি বলে কি করতে হবে না? বড় হয়েছে, বিয়ে দিতে হবে তো। মা আর বড় আম্মুর কথা শুনে ওরা খাবার বাড়াতে লাগলো। বাড়িতে এই জিনিসগুলি ওরা আগে কখনো করেনি, তবে কাজটি ঠিকঠাক করেই করছে। অভ্র গ্লাসের উপর দিয়ে তর্জনী চালালো। পেট ভরে হেসে বলল, বর্ষা, এক বাটি ডাল দাও। বর্ষা দাঁতে দাঁত চেপে বলল, দিচ্ছি। দুপুরে খাওয়ার পর ঘুম খুব ভালো হয়। পর্যাপ্ত ঘুম পেলে মন সতেজ থাকে। ঘুম পূর্ণ না হলে শরীর অলস হয়ে যায়, তখন আর কিছু করতে ইচ্ছে করে না, শরীর নড়তে চায় না, পেটের উপর কিছু একটা বিড়বিড় করছে। বর্ষা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল ইঁদুর। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, বিছানা থেকে নেমে দরজার আড়ালে লুকিয়ে পড়ল। ইঁদুরটি কোথায় দৌড়ে গেছে তা দেখতে পেল না। বর্ষা বুকে হাত রেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, বিড়বিড় করে বলল, ভাগ্য ভালো কেউ দেখেনি, নইলে সবাই জানতো আমি ইঁদুরকে ভয় পাই। অব্র হেসে দরজায় হেলান দিয়ে আছে। তাকে দেখা মাত্রই বর্ষা তার কপালে 4 ভাঁজ ফেলল। অব্র একটু ঝুঁকে পড়ল, ফিসফিস করে বলল, তুমি কি ইঁদুরকে ভয় পাও? বর্ষা শুকনো ঢোক গিলে গেছে, শান্ত গলায় বলল, না, আমি ইঁদুরকে ভয় দেখানোর জন্য চিৎকার করছিলাম। দেখুন অব্র ভাই, ইঁদুর ভয় পেয়ে পালিয়ে গেল। অব্র বাঁকা করে হাসল, তারপর সিঁড়ির দিকে এগিয়ে গেল। অব্র সিঁড়ি দিয়ে নামছে, পিছু পিছু বর্ষা এলো। চিন্তিত কণ্ঠে চিৎকার করে বলল, অব্র ভাই। বর্ষা এসে মুখোমুখি দাঁড়ালো। তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমাকে আগে থেকে চিনতেন? অব্র তার মেরুদণ্ড শক্ত করে বলল, হ্যাঁ। তিনি প্রায় সবার ছবি তুলে দিত। অব্র দুটো সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল। বর্ষা বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনাকে চিনতে পারিনি অব্র ভাই। আর আপনি পরিচয় দেননি কেন? শুধু ধমক দিচ্ছিলেন। অব্র ঘুরে তাকালো, নরম গলায় বলল, তোমার আমাকে দেখাবার চেনার দরকার পড়েনি, আমার দরকার পড়েছিল, তাই তিন্নির কাছে সবার ছবি চেয়েছিলাম। আমার ছোট ভাই বোনেরা কত বড় হয়েছে তা দেখার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু তোমাদের তা ছিল না। আর আমি তোমার বড় ভাই, তোমাকে শাসন করার অধিকার আছে। তাছাড়া আমি আমার পরিচয় দেওয়ার সময় দেইনি। গাড়ির হেডলাইটে তোমার মুখ যখন দেখি, ততক্ষণে তুমি কাদা ছুঁড়ে পালিয়ে গেছো। বর্ষার ঠোঁট উল্টিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অপূর্বার তিন্নি ড্রয়িং রুমে বসে কোথাও যাওয়ার প্ল্যান করছে। নব্র গিয়ে তাদের পাশে বসলো। নাহিদ ভ্রু কুচকে বলল, গত 8 বছরে দেশে এবং গ্রামে অনেক পরিবর্তন হয়েছে। তুই যদি গ্রামটি ঘুরে দেখতে চাস, তবে আমরা বাইরে যাওয়ার প্ল্যান চালিয়ে যাব। অব্র ভ্রুকুটি করল, কোথায় যাবি? কোনো নির্দিষ্ট জায়গা নেই, আমি যতদূর যেতে পারি গাড়ি নিয়ে যাব। অব্র কপালে শাহাদাত আঙুল রেখে জিজ্ঞেস করলো, কোনো বিশেষ জায়গা নেই? তিনি বলল, অনেক জায়গা আছে, একটা জায়গার নাম বললে সেটাই আর যাওয়া হবে না, তাই উদ্দেশ্যহীনভাবে বের হব। অব্র রাজি হলো। বাড়িতে বসে থাকতে তারও একটু বিরক্ত লাগছে, সবাই একসাথে বাইরে যেতে ভালো লাগবে। তিনি বলল, বর্ষা, তুই আর রিমা সময় মতো রেডি হয়ে যাবি, যদি দেরি হয় তোদের রেখে আমরা চলে যাব। অব্র বর্ষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমরা কি শিশু পার্কে যাচ্ছি? অপূর্ব ভ্রু তুলল, বলল, না, কেন? অব্র সোফায় হেলান দিয়ে বলল, তাহলে ওদের বলছিস কেন?
তারা তো শিশু। বর্ষা বিরক্ত গলায় বলল, কোন দিক থেকে আমাকে শিশু মনে হয়? অব্র হেসে বলল, সব দিক থেকে। অপূর্ব বলল, বর্ষা ওকে পাত্তা দিস না, অব্র মজা নিচ্ছে। তুই 3টার আগে রেডি হয়ে যাবি, একদম বরাবর 3টার আগে, ঠিক আছে? বর্ষা চলে গেল। অব্রের উদ্দেশ্যে নাহিদ বলবো, তুই ওর পিছু পড়েছিস কেন? অব্র একটা মুচকি এসে বলল, যারা কথায় কথায় রেগে যায় তাদের রাগাতে অনেক মজা। বর্ষা মায়ের কাছ থেকে একটা সাদা শাড়ি নিয়ে এসেছে, আঁচল মাটিতে হামাগুড়ি দিচ্ছে, কোমর পর্যন্ত চুল খোলা রেখে হালকা সেজে নিল। বাড়ির সামনে গাড়ি অপেক্ষা করছে। রিমা বর্ষাকে ডাকতে এলো, তাড়াতাড়ি চল, তিন্নি আপু ডাকছে, আর একটু দেরি হলে চলে যাবে। বর্ষা রিমার দিকে তাকিয়ে বলল, আমার হয়ে গেছে, চল। রিমা চোখ মেলে বলল, তোকে অনেক সুন্দর লাগছে, যদি কেউ নজর লাগিয়ে দেয়? দাঁড়া, কানের পেছনে একটা কালো ফোঁটা দিয়ে দেই। বর্ষা রিমাকে থামিয়ে বলল, মার খেতে চাস? রিমা জোরে হেসে উঠল। মোক্সবিল মাজু খান এসে গাড়ি থেকে নেমে যায়। বিলটির অবস্থান গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়নে। মোক্সবিলে ষোলোহাটি, তালতলি, হাটুরিয়াচালা এলাকা ও তুরাগ নদীর 3টি পয়েন্ট দিয়ে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের নিয়ে শত শত নৌকা, মোটর বোট, মিনি বোট চলাচল করে। সবচেয়ে বড় এই বিলের বুকে রঙিন নৌকায় ভরে আছে। বর্ষা সাঁতার জানে না, তাই সে নৌকায় উঠবে না। বড় ভাই, বোন আর ছোটরা একটা নৌকা দেখে উঠে পড়ল। নৌকা মনে হয় বিলের মাঝখানে চলে গেছে। জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে বর্ষা। ঠোঁট উল্টিয়ে একবার পাশে দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষটাকে দেখলো, তারপর জিজ্ঞেস করলো, অব্র ভাই? অব্র উত্তর দিল না। সে বর্ষার দিকে ফিরে তাকালো। বর্ষা একটু সময় নিয়ে বলল, আপনি ওদের সাথে যাননি কেন? অব্র অস্ফুট জবাব দিল, অনেক ছেলে এখানে বেড়াতে আসছে, সবাই তোমাকে একা রেখে চলে গেলে তারা বিরক্ত করতে পারে, আমি এই ঝুঁকি নিতে চাই না। বর্ষা বলল, শুধু তার জন্য? অব্র জোরে নিঃশ্বাস ফেলল। বর্ষার দিকে একবার চোখ মেলে তাকিয়ে বলল, শাড়ি পরে এসেছো কেন? বর্ষা তাকালো, জিজ্ঞেস করলো, কেন? অব্র আশেপাশে কিছু লোক দেখিয়ে বলল, তুমি শাড়ি পরেছো বলে ওরা তোমার দিকে তাকিয়ে আছে। শাড়িতে মেয়েরা সহজেই পুরুষদের নজরে আসে। বর্ষা এদিক ওদিক তাকায়, তারপর মাথা নিচু করে। অব্র তার জ্যাকেট খুলে বর্ষার কাঁধে রাখলো, ঠিক করে পরিয়ে দিতে দিতে বলল, শাড়ি পরে আর বের হবে না। বর্ষার ডান দিকে মাথা নাড়ল, এর অর্থ ঠিক আছে। নিচু গলায় জিজ্ঞেস করলো, অব্র কিছু খাবে? আইসক্রিম। বর্ষা হাসি মুখে জবাব দিল। অব্র 2টো আইসক্রিম এনে বর্ষার দিকে বাড়িয়ে দিল। বর্ষা খুশিতে হাসলো, মৃদুস্বরে বলল, অব্র আইসক্রিম খুব বেশি পছন্দ? হ্যাঁ, নানা রকম ফুলের গাছ, প্রতিটি গাছে ফুল ফুটেছে। সকালে এবং সন্ধ্যায় গাছগুলিকে নিয়মিত জল দেওয়া হয়। বর্ষার ঝাঁঝরি দিয়ে গাছে পানি দিতে লাগলো। অব্র সে পাশে দাঁড়ালো, তারপর জিজ্ঞেস করলো, ফুলের বাগান কে করেছে? আমি। অব্র ইতস্তত করে একটু সময় পর বলল, ও, এটা নে ধর। বর্ষার না তাকিয়ে বলল, কি? আইসক্রিম, সবার জন্য আনা হয়েছে, আর এটা তোর। বর্ষার হাত ভিজে গেছে। সে বলল, আমার হাতে কাঁটা লেগে আছে। অব্র বলল, আমি ফ্রিজে রাখছি, মনে করে খাবি। আচ্ছা। বর্ষা হাত মুখ ধুয়ে রুমে এলো। বিছানায় আরাম করে বসে ফোন স্ক্রল করছে। হঠাৎ আইসক্রিমের কথা ভেবে সে নিচে নেমে গেল, ফ্রিজের দিকে এগিয়ে গেল। ফ্রিজ আইসক্রিম নেই। বর্ষা ভালো করে খুঁজেও পেল না। তখন দেখলো তার বড় বোন মুন্নি আইসক্রিম খেতে খেতে এগিয়ে আসছে। বর্ষা তাকে ডেকে বলল, এই আপু, আইসক্রিম কোথায় পেয়েছো? মুন্নি বলল, এটা ফ্রিজে ছিল। বর্ষা আসিফা বেগমের উদ্দেশ্যে বলল, ও বড় মা, তোমার মেয়ে আমার আইসক্রিম খাচ্ছে। মুন্নি বলল, এটা কি তোর ছিল? আচ্ছা, আমি জানতাম না। এখন কাঁদিস না, আমি তোকে আরেকটা এনে দেব। তিনি বলল, এখানে কি হচ্ছে? আর তোর পড়ালেখা নেই? বর্ষা কর্কশ গলায় বলল, মুন্নি আপু আমার আইসক্রিম খাচ্ছে, সে আমারটা খাবে কেন? তিনি বলল, ভুল করে খেয়ে ফেলছে, তুই এখন পড়তে যা, আমি অপূর্বকে দিয়ে তোর জন্য 2টো আইসক্রিম আনিয়ে রাখবো। বর্ষা রাগে গলায় বলল, একটাও লাগবে না। বর্ষা চলে গেছে। তিনি মুন্নির উদ্দেশ্যে বলল, তুই কি ছোট, ওর আইসক্রিম খেতে হবে কেন? মুন্নি অপরাধীর কণ্ঠে বলল, আমি জানতাম না যে আইসক্রিম বর্ষার, ভেবেছিলাম একটা বেশি হয়েছে বলে ফ্রিজে রেখেছে। রাত 8টা। বাড়ির সবাই খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। অব্র এখনো নামছে না। পাপিয়া বেগম বললেন, বর্ষা, হ্যাঁ মা? অব্রকে ডেকে নিয়ে আয়, সবাই তার জন্য অপেক্ষা করছে। ছেলেটা এত দেরি করছে কেন? যাচ্ছি। বর্ষা অব্রর ঘরের ভেজানো দরজা দিয়ে মাথা গুলিয়ে বলল, অব্র ভাই আসবো? ভেতর থেকে একটা আওয়াজ এলো, কি চাই? সবাই রাতের খাবার টেবিলে আপনার জন্য অপেক্ষা করছে। অব্র চমকে উঠল, এত তাড়াতাড়ি ডিনার? অব্র আবার বলল, বর্ষা ভেতরে আয়, তোর জন্য আমার থেকে একটা উপহার আছে। বর্ষা খুশি হয়ে ঘরে ঢুকলো। অব্র বাড়ির সবার জন্য যে উপহার নিয়ে এসেছিল সকালে তাদের দিয়েছে, শুধু বর্ষাকে দেয়নি। সে বলেছিল ওটা অন্য ব্যাগে আছে, বের করে পরে দেব।
বর্ষা অধীর আগ্রহী তাকিয়ে আছে। অব্র বলল, চোখ বন্ধ কর, তারপর হাতটা এগিয়ে দে। বর্ষা তাই করে। অব্র হাসলো, তারপর বলল, চোখ খোল। বর্ষা অবাক হলো। রান্নার পাত্র, চপস্টিক, কারি চামচ, কাঁটা চামচ সহ একটি বাক্স। বর্ষা হতভম্ব চোখে অব্রর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এগুলো কি? অব্র বিছানায় বসলো। সে পায়ের উপর পা তুলে বলল, আমি তোর জন্য এগুলো কিনেছি কারণ তুই ঘরের কোনো কাজ পারিস না। কাল থেকে রান্না করবি, এগুলো কাজে লাগবে। বর্ষা রেগে বাক্সটা বিছানায় রাখলো। বিরক্তিকর কণ্ঠে বলল, অব্র ভাই, আপনি খুব খারাপ, আমার এসব দরকার নেই। খাওয়া শেষ করে দাদার কক্ষে গেল। নূর ইসলাম আজকাল বেশি অসুস্থ থাকেন এবং তিনি মৃত্যুর আগে তার স্ত্রীকে নিয়ে হজ করতে চান। তার 3 ছেলে বেশ গম্ভীর হয়ে বসে আছেন। বড়জন বললেন, আমি সব ব্যবস্থা করছি, আর পাসপোর্টের জন্য একবার তোমাদের চৌরাস্তা যেতে হবে। অব্র বলল, দাদা দাদি একা যাবে কি করে? দাদার শরীর ভালো থাকে না। অপূর্ব বলল, আমি তাদের সাথে যাব। বর্ষা যখন রুমে এলো তখন রাত 10টা। অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে পেছন ফিরতেই বর্ষা অবাক হয়ে গেল। বিছানায় একটি উপহার বাক্স রাখা। দরজা সিটকিনি দিয়ে বাক্সটা হাতে নিয়ে কোলে রাখলো। তারপর বাক্সটি খুলল। বর্ষার চোখের সামনে প্রথম যে জিনিসটি ভেসে উঠল তা হলো ছোট অক্ষরে লেখা একটি নোট। তিন্নির মুখ থেকে শুনেছি তুই সাদা শাড়ি খুব পছন্দ করিস, তোর জন্য এই শাড়িটা কিনতে 2 দিন সময় লেগেছে। চিরকুটটা একপাশে রেখে বাক্স থেকে শাড়িটা বের করলো বর্ষা। তারপর শাড়িটা কাঁধে রেখে আয়নার সামনে দাঁড়ালো। প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে বোঝার চেষ্টা করলো তাকে কেমন লাগছে। দুর্বোধ্য হাসি রেখা ফুটে ওঠে গালে। পছন্দ হয়েছে? বর্ষা পুরুষ কণ্ঠ শুনে চমকে উঠল। ডানে বাঁয়ে তাকিয়ে দেখলো অব্র দরজায় হেলান দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। বর্ষা ভ্রুকুটি করল, জিজ্ঞাসা করে, অব্র ভাই এখানে এলেন কি করে? অব্র বলল, বারান্দায় ঝাঁপ দিয়ে। বর্ষা এসে বলল, যদি পড়ে যেতেন? আমি আমি পড়ব না। শাড়ি পছন্দ হয়েছে? বর্ষা মুচকি এসে বলল, হ্যাঁ খুব। সকালবেলা সূর্যের সোনালি রশ্মি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। স্নিগ্ধ সকাল বর্ষার ভালো লাগে। সে প্রতিদিন ফজরের পর বারান্দায় আসে, কখনো একটু হাঁটে, আবার কখনো চেয়ার টেনে বসে। রাস্তার দুপাশে সারি সারি গাছ, পাতা দুলছে মৃদু বাতাসে। গাছের ডালে বসে এক ঝাঁক পাখি মিষ্টি গলায় ডাকছে। বর্ষার জানালার পাশে বসে আছে, কিন্তু কিছুই ভালো লাগছে না। কারণ ছাড়া হুটহাট ভালো লাগে না, এটা তার নিজেরও পছন্দ না। সহসা রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। গুনগুন করে গান ধরল, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে। অব্র তাকে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সহসা বিড়বিড় করে বলল, ফাটা বাঁশ। বর্ষা অব্র পিছু নিল। অব্র কিছুক্ষণ পর বুঝতে পারে, হঠাৎ পেছন ফিরে দেখলো বর্ষা অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। অব্র হাঁটতে লাগলো। বর্ষা তার পিছনে দৌড়ে গেল। আওয়াজ তুলে বলল, অব্র ভাই। অব্র তাকালো না, উচ্চস্বরে বলল, কি, কোথায় যাচ্ছেন? বিলে। আমি যাব না, একটু যাই না অব্র ভাই, ওখানে মেয়েদের কোনো কাজ নেই। এত অনুরোধের পর অব্র বর্ষাকে রেখে আসতে পারেনি। তারা একসাথে হাঁটা শুরু করলো। বর্ষা এদিক ওদিক তাকিয়ে দেখলো ভোরবেলা বাইরে অনেকেই হাঁটছে। কেউ কেউ নদীর পাড়ে বসে গল্প করছে, আর বিলে মানুষের আনাগোনা তেমন নেই। বর্ষা হঠাৎ বলে উঠল, অব্র ভাই, একদিন কি হয়েছিল জানেন? অব্র মন্ত্রমুগ্ধ চোখে তাকালো, জিজ্ঞাসা করলো, কি হয়েছে? বর্ষা জোরে নিঃশ্বাস ফেলল, খুশিতে বলল, 1 মাস আগে একদিন আইসক্রিম কিনতে দোকানে গিয়েছিলাম। তখন তখন একজন লোক এসে দোকানদারের কাছে পাইলট চাইলো। আমি খুব অবাক, পাইলট বিমান থেকে দোকানে আসবে কি করে? আমি শুধু তাকিয়েছিলাম, আর দোকানদার বলল, হ্যাঁ আছে। তারপর একটা সিগারেট বের করলো। সিগারেটের প্যাকেটে বড় অক্ষরে লেখা ছিল পাইলট। কথা শেষ করে বর্ষা জোরে জোরে হাসতে লাগলো। অব্র হঠাৎ বর্ষার কপালে টোকা দিয়ে বলল, আইসক্রিম কিনতে গিয়েছিলি নাকি সিগারেট নিয়ে গবেষণা করতে? বর্ষা মৃদু হেসে বসলো অ্যান্ড বলল, আইসক্রিম কিনতে। আমি একটা প্রশ্ন করতে পারি? অব্রের প্রকৃতির শান্ত পরিবেশের দিকে তাকিয়ে বলল, কর। বর্ষা অব্রের মুখের দিকে তাকিয়ে বলল, অব্র ভাই, আপনি সিগারেট খান না? মৃদুস্বরে বলল অব্র, না, কেন?
আমি সিগারেটের বাজে গন্ধ পছন্দ করি না। সপ্তাহ দুয়েক পরে একটা অজানা চিঠি এলো। কে পাঠিয়েছে? নাম লেখা নেই। যার জন্য চিঠি, খামে তার নাম লেখা আছে। বর্ষা খামটা নিয়ে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে কাগজটা খুলল। ছোট অক্ষরে লেখা, ঠোঁটের কোণে খুশির হাসি ফুটে ওঠে। সূর্যের প্রবল রশ্মি মুখ থুবড়ে পড়ে। সূর্যের আলো আজ মিষ্টি লাগে। আমার অস্থির মন শান্ত হয় তোমায় দেখে। 4 লাইনের ছোট্ট লেখাটি বর্ষার মনে দাগ ফেলেছে। একবার দুবার করে কয়েকবার এটি পড়ল। এইটুকু লেখায় সে কি এমন মাধুর্য খুঁজে পেল? বর্ষার হাত থেকে সাদা কাগজ রাখতেই যায় না। কাগজটা নামিয়ে রাখার কথা ভাবতেই সে লেখাটা আরো দুবার পড়ল। হঠাৎ অব্রর নামটা মাথায় এলো। এর কারণ জানা নেই। বর্ষার হাতের এই চিঠির লেখাটি অব্র শাড়ির সাথে রেখে যাওয়া নোটের সাথে মিলিয়ে নিল। কোনো মিল নেই। সে হতাশ হলো। কাগজ দুটো বইয়ের মধ্যে রেখে বাইরে গেল। খানবাড়ির বাগানে একটা বড় ফুলের গাছ আছে। গাছে ফুল ফুটে আছে। চারদিক ঘ্রাণে ভরে উঠেছে। অব্র গাছের নিচে দাঁড়ানো। গাছ থেকে ফুল ঝরে আলতোভাবে তার গায়ে পড়ছে। অব্রের মনে হলো তার পেছনে কেউ এসেছে। অব্র চোখ বুঝল। ক্ষণিকের জন্য তার আভাস পেল তার উপস্থিতি মনকে শান্ত করেছে। অব্র বিড়বিড় করে বলল, তুমি আমার কল্পনা নও। তবে কি তুমি? অব্র ভাই। অব্র চোখ খুলল। সে সোজা হয়ে দাঁড়ালো। দৃঢ় গম্ভীর গলায় বলল, হঠাৎ এখানে? ফুল নিতে এসেছি। বকুল ফুল। অব্র তাকালো। জিজ্ঞাসা করে, ফুল কেন? আমি মালা বানাবো। বকুল ফুলের মালা? হ্যাঁ, বাগানে অনেক ফুল আছে, সব ছেড়ে বকুল কেন? সব কেনার উত্তর নেই অব্র ভাই। অব্র আর কথা বলল না। বর্ষা হাঁটু গেড়ে বসে ঘাসের উপর থেকে ফুল তুলতে লাগলো। অব্র হাঁটু গেড়ে কিছু ফুল তুলল। বর্ষা কৌতূহলী দৃষ্টিতে তাকালো। অব্র বিদ্রুপের সুরে বলল, সূচির চোখে আমার দিকে তাকানো বন্ধ কর। বর্ষা জিজ্ঞেস করলো, আমি কখন দেখলাম? বর্ষা শব্দগুলো হাওয়ায় উড়িয়ে দিল। কিছুক্ষণ পর ফের বলল, গতকাল কলেজ থেকে বাড়ি ফেরার পথে কুরিয়ার অফিসে গিয়েছিলাম। বলেই বর্ষা থামলো। অব্র কিছু বলছে না দেখে আবার বলতে লাগলো, চিঠি এসেছে। অব্র হাত থেমে গেল। শান্ত লোকটি কড়া গলায় বলল, এই বয়সে প্রেমের প্রস্তাব এবং চিঠি আসবে? সেসব নিজের উপর প্রভাবিত হতে দিবি না। আর খানবাড়ির মেয়েকে চিঠি পাঠানোর সাহস কোন ছেলের আছে খুঁজতে হবে। বর্ষা ফুঁ দিয়ে নিঃশ্বাস ফেলল। অব্র কোনোভাবেই চিঠি দাতা নয়। অব্র যদি জানতে পারে যে বর্ষা তাকে নিয়ে এসব ভাবছে, সে নিশ্চয়ই ওকে চড় মারবে। মুহূর্তে কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলল বর্ষা। বকুল ফুলের মালা গাঁথা শেষ। হাতে পরার জন্য খুব বড় নয়, ছোট করে বানানো হয়েছে। বর্ষা মালা নিয়ে অব্রুর ঘরে এলো। অব্র গতকাল বলেছিল যে সে বকুল ফুল পছন্দ করে, তাই সকালে তাজা ফুল দিয়ে মালা তৈরি করে বর্ষা। অব্র রুমে নেই। বর্ষা একটা ভারী নিঃশ্বাস ফেলে দরজার দিকে পা বাড়ালো। বালিশের নিচে অর্ধেক কাগজ দেখতে পেল। বালিশটা তুলে কাগজটা বের করে 2 ভাঁজ করা কাগজে লেখা একটা চিরকুট দেখল। বিড়বিড় করে পড়ল, পরিয়াছ সাদা শাড়ি, মুগ্ধ হইয়াছি আমি। সাদা শাড়িতে মুগ্ধতা ছড়িয়াছ তুমি। আমি আবার প্রেমে পড়িয়াছি। সাদা শাড়িতে তোমারে দেখিয়া অহেতুকে নেশায় মরিয়া হইয়া উঠিলাম। বর্ষা চোখ বুঝল। আনন্দের হাসি এসে কাগজটা কপালে ঠেকিয়ে রাখলো। সকালে যে চিঠিটা পড়েছিল তার হাতের লেখাও একই। বর্ষা আস্তে করে বলল, অব্র ভাই, আপনার লুকোচুরি আমি ধরতে পেরেছি। বর্ষা দিঘির পানিতে পা ভিজে আছে। মনটা খুব উদাস। তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ এবং হাতে একটা কাগজ। তাতে লেখা আছে নানা কথা। সেই লেখাগুলো পড়লে হৃদয়টা কেঁপে ওঠে। মানুষের কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কিভাবে কেউ এত ভালোবাসতে পারে? প্রশ্ন হলো, এই ভালোবাসার শুরু কিভাবে? দীর্ঘ 15 দিন চোখের সামনে মানুষটিকে দেখেও তার মন বুঝতে পারেনি বর্ষা। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল গভীর জলের দিকে। হালকা হাওয়ায় ভেসে যাচ্ছে পদ্ম ফুল। বর্ষা অন্যমনস্ক। হঠাৎ বিড়বিড় করে বলল, ভালোবাসি শব্দটা বলেনি সে কখনো, তার অনুভূতি প্রকাশ করেনি। আমি কখনো বুঝিনি। আমি কখনো তার হৃদয়ের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার খোঁজ করিনি। আমি কি এত বোকা? একটা ছেলের চোখে ভালোবাসা দেখতে পাইনি। সে আমাকে নিঃশর্ত ভালোবাসে। তুই এখানে কি করছিস? কারো কণ্ঠ শোনা গেল। কণ্ঠস্বরের মালিককে চিনতে দ্বিধা হয় না বর্ষার। দিঘির পানির দিকে দৃষ্টি স্থির করে বলল, ভাবছি। অহিতা তার পাশে বসলো। বর্ষার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবিস? ক্ষীণ কণ্ঠে বলল, কিছু না। অহিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর মৃদু স্বরে বলল, বল। আমি কাউকে বলবো না। বর্ষা তাকালো। কিছুক্ষণ পর বলল, আজ এই প্রথম কারোর জন্য ফুলের মালা বানালাম। আমি যখন তাকে দিতে গেলাম দেখলাম সে সেখানে নেই। আমি তাকে সব জায়গায় খুঁজে পেলাম না। মনে হয় সে হঠাৎ হারিয়ে গেছে।
তারপরে তার লেখা দুটি চিরকুট পেলাম। অহিতা জিজ্ঞেস করলো, কে সে? অব্র ভাই। বর্ষা ফ্যাল করে তাকালো, কড়া গলায় জিজ্ঞেস করলো, কি করে বুঝলি? অহিতা দ্রুত উত্তর, আজকাল তোকে ওর সঙ্গে বেশি দেখা যাচ্ছে। বর্ষা জোরে নিঃশ্বাস ফেললো, কাগজটা অহিতার হাতে দিল। অহিতা গলা পরিষ্কার করে পড়তে শুরু করলো। হুট করে চলে যাও, কাছে থেকে অনেক দূরে তুমি কল্পনায় বিলাসী, স্বপ্ন ভেঙে দূরে বসে হাসো, মনের আয়নায় তুমি উৎকণ্ঠা, বিবর্ণতা দিয়ে আমার ভূমি সাজিয়ে হঠাৎ উর্মির হৃদয় বুক ফুলিয়ে শাম্বীর কাছে ফিরে এসো। বর্ষাকে বোঝো, তার বিরহে আমার চোখে বন্যা। বুকের রক্তে বর্ষা খুঁজতে খুঁজে অস্পৃশ্য প্রেমে ডুবে হারিয়ে যাওয়া মুগ্ধতার টানে কারো নাগালে থাকা অস্তিত্ব। কে সে? কি একটু বর্ষা ভাসছে নিলে? বৃষ্টির কথা শোনো, তীরে ভেসে থাকা বৃষ্টির হৃদয় কি চাই? অশান্তিতে সময় কাটছে তোমায় ছাড়া, তোমার সাদা শাড়ির আঁচল মেলে আজ বর্ষা আসো না। শেষ ট্রাম গেলে বর্ষা হয়ে যায়, শেষ বর্ষা তোমার জন্য চঞ্চল মন পাগল। এক নিপুণ স্পর্শে তুমি ভেঙেছ মনের দেয়াল। বর্ষা, তুমি দূরে তীরে বসে হাসছো, তোমার কথা ভেবে আমি খাতায় ভরে ফেলি অবশ্য সব লেখায় দুঃসময় শুধু কষ্ট পেতে শেখায়। বর্ষা, তোমার হাত ধরে হাঁটতে চাই, নরম হাতের কোমল ছোঁয়া আপনাকে অস্থির করে তুলবে। বুকের মধ্যে অবিরত চোখের পাতা ছুঁয়ে গেল, আলিঙ্গনে নিজেকে হারিয়ে আবার সুখী হতে চাই। বর্ষায় বৃষ্টি হোক, সব অঙ্গে শীতল ছোঁয়া যাক তোমার মাঝে, আমি আমার মন হারাই। অহিতা হাঁপাচ্ছে, জোরে নিঃশ্বাস ফেলে বলল, তোর অব্রভাই তো খুব ভালো লিখেছেন। বর্ষা মাথা নিচু করলো, নিজ গলায় বলল, তার সামনে আমি কি করে যাব? অহিতা ওর কাঁধে হাত রাখলো, নিজ গলায় বলল, অব্র ভাই এখনো কিছু বলেনি, সেজন্য তুই এমন আচরণ করবি যেন তুই কিছু জানিস না। তুই অপেক্ষা কর, সে অবশ্যই ভালোবাসার কথা বলবে। অহিতা থামলো, সে ভ্রু কুচকে আবার বলল, তুই কিভাবে বুঝলি এটা তোর জন্য লেখা হয়েছে? তোকে উৎসর্গ করে লেখা নেই। বর্ষা চোখ বড় বড় করে তাকালো, কর্কশ গলায় বলল, এখানে অনেক বর্ষা লেখা আছে, এতক্ষণ পড়ছিস কি গাধি? অহিদা বলল, এটা ছাড়া হয়তো পরে বলবে আমি ছড়ার জন্য নামটা একসাথে রেখেছি। বর্ষা জোরে নিঃশ্বাস ফেলল, আগে পেয়েছি কিন্তু বুঝতে পারিনি। দিঘির ঘাট থেকে উঠে অচেনা অচেনা রাস্তা ধরে হাঁটছে বর্ষা। ব্যস্ত সময় পার করছে শহর। রাস্তায় 2 বা 3টা রিক্সা ও অটো চলছে। মস্তিষ্ক শূন্য লাগছে। রাস্তার দুই পাশে বড় বড় নারকেল গাছ, এক পাশে ধান ক্ষেত, রাস্তার পাশে 2টি কুকুর ঘেউ ঘেউ করছে। বর্ষা হতাশা কাটাতে সে ধান ক্ষেতের আইল ধরে হাঁটা শুরু করে। সে জানে না কোথায় যাচ্ছে। সম্বিত ফিল্ডের চারিদিক অন্ধকার, কানের কাছে মশা গুঞ্জন, আর পাড়া থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। বর্ষা শুকনো ঢুক গিলে পথ খোঁজার চেষ্টা করলো, কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। বর্ষা মনে করতে লাগলো কিভাবে সে এখানে এসেছে। চোখের পলকে ধান ক্ষেত থেকে বেরিয়ে রাস্তায় চলে গেল। জ্যোৎস্নার আবছা আলোয় চারপাশ আলোকিত। সে দূর থেকে কিছু শিয়াল দেখতে পেয়ে সাথে সাথে একটা গাছের আড়ালে লুকিয়ে গেল। বর্ষা সব মনে করতে থাকলো। মনটা ভালো না থাকা সে ভিন্ন গ্রামের পথে হাঁটছিল। ধান ক্ষেতের গলি ধরে হেঁটে ঢুকে যায়। সে ঘাসের উপর শুয়ে পড়ে আমি ঘুমিয়ে যাই, কারণ মাঠে ঠান্ডা বাতাস বইছিল। ঘুম ভাঙল মশার কামড়ে। এখন অন্ধকারে বাড়ি ফেরার পথ খুঁজে পাবো কি করে? ফোন কই? কোথাও পড়ে যায়নি তো? ধান ক্ষেতের ভেতর থেকে ইঁদুরের আওয়াজ আসছে। পানির পিপাসায় গলা শুকিয়ে গেছে। শিয়াল চলে গেছে ধান খেতে। বর্ষা রাস্তায় এসে সোজা হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল কিছু লোক বৃত্তাকারে বসে আছে। বর্ষা ওদের দিকে এগিয়ে গেল, করুণ কণ্ঠে বলল, ওখান থেকে একটু পানি দিবেন চাচা, আমার খুব পিপাসা লাগছে। বর্ষার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে একটা হাসি দিয়ে বললেন, পানি খাবে খুকি? এই নাও সব খাও। বর্ষা বোতলে একটা চুমুক দিয়ে বলল, খারাপ গন্ধ। প্রথমজন বললেন, আমাদের কলের জলে প্রচুর আয়রন, তাই অনেক পানিতে গন্ধ করে। তৃষ্ণা মেটাতে সে প্রায় সবটা শেষ করে দেয়। চারিদিকে হঠাৎ ঘুরতে লাগলো, মাথাটা ঝিমঝিম করছে। মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। দ্বিতীয়জন বললেন, সম্ভবত মাতাল হয়েছে। তৃতীয় একজন বললেন, আর একটু অপেক্ষা কর। রাস্তার পাশে একটা বন্ধ দোকান, লাইটের আলোয় কয়েকজন পুরুষের মাঝে একজন নারীর শরীর দেখে চমকে উঠে অব্র। সে বাইক থেকে নেমে দৌড় দিল। অব্র বর্ষার গালে হাত রেখে বলল, এই বর্ষা, তোর কি হয়েছে? বর্ষা নেশাগ্রস্ত গলায় বলল, অব্র ভাই, আপনি আসছেন? বর্ষা অজ্ঞান হয়ে গেল। পাশে বসা লোকদের জিজ্ঞেস করলো অব্র, আপনারা তাকে কি পান করিয়েছেন? প্রথমজন বললেন, জল চাইছিল, আমাদের তৃষ্ণা মেটাতে যা ছিল তাই দিছি। অব্র রেগে গিয়ে একজনকে ঘুষি মারল। তাদের একজন সেই জায়গা থেকে গ্রামের দিকে ছুটে গেল।
অন্য দুজন মদ খেয়ে নেশায় বুধ হয়ে আছে, শরীরে কোনো শক্তি নেই। তাদেরকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়। অব্র চেঁচিয়ে বলল, বৃষ্টি উঠ, চল বাসায়, বাসায় যাই। ঘুমন্ত গলায় বলল বর্ষা, হুম, বাড়ি যাব না অব্র ভাই, আমি তোমার সাথে থাকবো। অব্রর রাগ দেখে বলল, তোকে 2 ঘন্টা ধরে খুঁজছি, বাড়ির সবাই তোকে নিয়ে টেনশন করছে। বর্ষা ঝিমাচ্ছে। অব্র প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। বর্ষার ফোনের লোকেশন এখনো কাছেই দেখাচ্ছে। বাড়িতে কল দিল। পাপিয়া বেগম ফোন রিসিভ করেন। অব্র তাদের জানায় যে সে বর্ষাকে খুঁজে পেয়েছে। এরপর নেটওয়ার্কের জন্য কল কেটে যায়। অব্র বর্ষাকে পাঁচা কুলে নিয়ে বাইকের দিকে হেঁটে যাওয়ার সময় লোকজন তাকে ঘিরে দাঁড়ায়। তৃতীয় ব্যক্তি ইতিমধ্যে মাতব্বর ও গ্রামের কয়েকজনকে মিথ্যা বলে তার সঙ্গে নিয়ে এসেছে। মাতব্বর তাদের কথা না শুনে গ্রামে নিয়ে আসেন। অব্রকে চেয়ারে বেঁধে বর্ষাকে মাটির ঘরে বন্দি করে রাখা হলো। মাতব্বর ফজল মিয়া প্রচণ্ড ক্ষুব্ধ। তার গ্রামে এমন খারাপ কাজ সে মেনে নিতে পারে না। অবৈধ সম্পর্ক করা যুবক যুবতীকে লোকজন ধরেছে বলে তাদের আহত করেছে। অন্যান্যজন বলেন, মারের বদলে মার দেওয়া হোক। মাতব্বর তো তা করেননি। যেহেতু একটা মেয়ের ইজ্জত জড়িত, তার শরীরে এই কলঙ্ক থাকলে সে আত্মহত্যা করতে পারে। সবকিছু ভেবে বর্ষা ও অভ্রকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মাতব্বর ফজল মিয়া। অভ্রর মুখ বাঁধা থাকায় সে কিছু বলতে পারছে না। মাতব্বরের নির্দেশে বাঁধন খুলে দেওয়া হলো। অভ্র সত্যিটা বলল, কিন্তু কেউ বিশ্বাস করল না। কেউ কেউ একসঙ্গে বলেন, বিয়ে এড়াতে ভাই বোনের সম্পর্কের নাম দিচ্ছেন তারা, কাজে উপস্থিত, জোর করে বিয়ে দেওয়া হবে। বর্ষা নেশাগ্রস্ত ছিল এবং সে এখনো সেই মাটির ঘরে। কাজে এসে অভ্রর সামনে বসে তাকে কবুল বলতে বলেন। অভ্র গম্ভীর ভঙ্গিতে বসে আছে। নেশা করা অবস্থায় বিয়ে হবে না, সে তা জানে। আর বিয়ে না করলে বর্ষার চরিত্রের দাগ পড়বে। সব দিক চিন্তা করে সে হ্যাঁ বলল। বর্ষা নেশায় মত্ত। সকাল হলেই সব ভুলে যাবে, মনে শুধু অভ্র রাখবে। কিছুক্ষণের মধ্যে বৈঠক শেষ হয়। অভ্রকে মাটির ঘরে পাঠানো হলো। অভ্র ঘরে ঢুকলো। সম্ভবত কারেন্ট নেই, মোমবাতি জ্বলছে। কার্পেটে শুয়ে থাকা বর্ষাকে দেখে হৃদয় ধুক করে উঠল। অভ্র এগিয়ে যায়, নত যেন। বর্ষাকে দুহাতে তুলে জড়িয়ে ধরে। সে নীরবে কাঁদছে। বর্ষা তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অভ্র ভাই, তুমি তুমি এখন আমার স্বামী। মৃদু হেসে আবার বলল, আমি তোমার বউ। অভ্র কেঁদে ফেলল। বর্ষার কপালে একটা গভীর চুমু দিয়ে ক্ষীণ গলায় বলল, যা হয়েছে আজ ভুলে যাও বর্ষা। সকালের সূর্য জানালা দিয়ে এসে বর্ষার মুখে পড়ছে। বর্ষা ঘুম থেকে উঠে চোখ খুলে দেখে যে সে মাটির ঘরে আছে। সে উঠে বসে দেখল অভ্র মাটির দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে। বর্ষা মাথা ধরে বসে আছে, মাথা ঘুরছে। রাতের কথা কিছুই মনে করতে পারল না। বর্ষা উঠে অভ্র পাশে বসে অভ্রকে ঠান্ডা গলায় ডাকতে লাগলো, অভ্র ভাই। বন্ধ চোখ খুলে বর্ষাকে কাছে থেকে কর্কশ স্বরে বলল, তুই আমার এত কাছে কি করছিস? অভ্র বর্ষাকে কারো সামনে আনেনি। কারো কাছ থেকে বিয়ের কথা শুনবে এই ভয়ে অভ্র তাকে বাড়িতে রেখে একাই চলে যায় গ্রামের প্রধানের সাথে দেখা করতে। কিছুক্ষণ পর গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। গ্রামের বাইরে একটা টং দোকানে বাইক থামিয়ে দিল অভ্র। দোকান থেকে পানির বোতল এনে বর্ষার দিকে বাড়িয়ে দিল। বর্ষা বলল, আমি চা খাবো। অভ্র বলল, আগে পানি, আমি চা নিয়ে আসছি। হাতের তালুতে পানির বোতল থেকে পানি নিয়ে চোখ ধুয়ে নিল বর্ষা। অভ্র চায়ের কাপ ওর দিকে তুলে বলল, ধর। বর্ষা মিনমিন কণ্ঠে বলল, ধমক দিচ্ছেন কেন? অভ্র কর্কশ গলায় বলল, তোর জন্য। আমি সেই মাটির ঘরে সারা রাত বসে মশার কামড় খেলাম। ধমকাবো না তো কি করব? কে বলেছে একা একা বাইরে ঘোরাঘুরি করতে? বর্ষা স্বাভাবিক গলায় বলল, শুক্রিয়া আদায় করুন অভ্র ভাই, আপনি চোর বলে মার খাননি। অভ্র হাসলো, বিড়বিড় করে বলল, পাগলি। বর্ষার চায়ে চুমুক দিয়ে হঠাৎ বলল, ভাই অভ্র, জানো আমার ইচ্ছা পূরণ হয়েছে। অভ্র তাকালো, জানতে চেয়ে বলল, কি? বর্ষা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। চারপাশে তাকিয়ে বলল, সকালের সময় টং দোকানে বসে চা খাওয়া। অভ্র হতভম্ব হয়ে যায়। মৃদু সুরে বলল, এটা কেমন ইচ্ছা? বর্ষা তাকালো, বলল, কেন? এটা স্বপ্ন বা ইচ্ছা হতে পারে না? আমরা মেয়েরা আমাদের মনে এই ছোট ছোট ইচ্ছাগুলোকে যত্ন করে রাখি। বাড়ি ফিরে আরেকটি সমস্যার সম্মুখীন হতে হলো। বর্ষার উপর তার বাবা রাগান্বিত। পাপিয়া বেগম কাঁদছেন। অভ্র তার বুদ্ধি দিয়ে বিষয়টি সমাধান করে। নুর ইসলাম গম্ভীর হয়ে বসে আছেন। বর্ষাকে বারণ করে ফের একা বের না হওয়ার জন্য। স্নান সেরে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে এলো বর্ষা। কলেজে যেতে হবে, হাতে বেশি সময় নেই। পুরোপুরি প্রস্তুত হয়েই নেমে আসে। বড়দের সঙ্গে খেতে বসলো। অভ্র নেই। বর্ষা জিজ্ঞেস করলো, মা কোথায় অভ্র ভাই? পাপিয়া বেগম বললেন, সারা রাত জেগেছিল, তাই এখন ঘুমাচ্ছে। বর্ষা আর রিমা একসাথে বেরিয়ে গেল। বর্ষা হাঁটতে হাঁটতে রাস্তায় ছোট ইটের কণা এবং খালি বোতলগুলোকে লাথি মারে।
বর্ষা ওদের লাথি মেরে মজা নিচ্ছে। রিমা ঘড়ির দিকে তাকিয়ে আছে, হম্বি তম্বি করে বলল, তাড়াতাড়ি পা চালা, বেশি সময় নেই। ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে গল্প করছে। হঠাৎ অহিতা বলল, কে সে ছেলে, নতুন মনে হচ্ছে? অহিতার কথা শুনে সবাই ফিরে তাকালো। একটা ছেলে গাড়ি থেকে নামছে। বর্ষা ভ্রুকুটি করল, সন্দেহের সাথে বলল, কলেজে আগে দেখিনি। মাহিরা গলা চেপে বলল, পরিচালক স্যারের ছেলে নিবিয়ান। রিমা বলল, আজ কলেজে আসছে কেন, আগে কখনো আসেননি। মাহিরা বলল, সে আজকাল প্রায় আসে, তোরা দেখতে পাস না? নিবিয়ান এসে বর্ষার উদ্দেশ্যে বলল, আমি কি বসতে পারি? বর্ষা কিছু বলল না। নিবিয়ান বলল, এক্সকিউজ মি। হালকা হেসে বললেন মাহিরা, হ্যাঁ বসুন। অহিতা বলল, ঘাসে বসবেন? আমি কাউকে একটা চেয়ার আনতে বলছি। নিবিয়ান বসলো, তারপর বলল, চেয়ার লাগবে না, তোমরাও ঘাসের উপর বসে আছো। নিবিয়ান বর্ষার দিকে তাকালো, তারপর ক্ষীণস্বরে বলল, আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজছি। আমি যেদিন কলেজে আসি সেদিন তুমি আসো না, তাই এতদিন দেখা হয়নি। বর্ষা তাকালো, জিজ্ঞাসা করলো, আপনি খুঁজেছেন কেন? তোমাকে এক ঝলক দেখে, হৃদয় তৃষ্ণা মেটাতে। বর্ষার চোখ শুরু করে ফেললো। অহিতা অনবরত কাশি দিতে লাগলো। নিবিয়ান মাথা নিচু করে হাসলো। সে মাথা তুলে স্বচ্ছ কণ্ঠে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। বর্ষা হত বিহবল দৃষ্টিতে তাকিয়ে, 3টা বাজে, কলেজ থেকে সোজা বাসায় চলে এলো ওরা। মেজাজ খুব খারাপ হয়। হঠাৎ এসে বলল, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা হয়ে গেল। বর্ষা রুমে চলে গেল। বিছানার উপর বাক্স দেখে সেদিকে এগিয়ে যাচ্ছে। বাক্সটা হাতে নিল বর্ষা। একটি সাদা শাড়ি এবং কিছু গয়না এবং চুড়ি, একটা চিরকুট। অব্র ভাই না তিন্নি আপুর হাতে লেখা। তিনি লিখেছেন, আমি জানি না তুই সাদা রঙে কি পেয়েছিস, তবে সাদা শাড়িতে তোকে খুব সুন্দর লাগে। এবার পুরীর মতো সাজে নিচে নেমে আয়, বাড়িতে কেউ নেই। বাড়ির গেটের সামনে একটি গাড়ি তোর জন্য অপেক্ষা করছে। দেরি করবি না, তাড়াতাড়ি তৈরি হতে শুরু কর। আর রিমাকে সঙ্গে আনতে ভুলবি না। স্নান করে ভেজা চুল শুকিয়েছে। শাড়ি পরার পর 2 মুঠো কাচের চুড়ি পরে নিল। বর্ষা রিমা বাসা থেকে বেরোয় গেটে এলো। অব্র গাড়ির দরজায় হেলান দিয়ে আছে। পরনে নেভি ব্লু টি শার্ট আর কালো জিন্স, গাঢ় স্কালারের লেদার জ্যাকেট, নীল ও এস কম্বিনেশনের কেস, কপালে লম্বা চুল এসে পড়েছে। অব্রকে অসম্ভব সুন্দর লাগছে। বর্ষা তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে, কিন্তু অনেক চেষ্টা করেও চোখ ফেরাতে পারছে না। অব্র এক হাত দিয়েই তার চুল পিছনে ঠেলে দিল। গাড়ি দরজা খুলে বলল, তাড়াতাড়ি উঠ, সময় কম। পিছনে বসে আছে রিমা। বর্ষা অব্র দিকে তাকিয়ে মুচকে এসে বলল, অব্র ভাই, আমরা কোথায় যাচ্ছি? অব্র বলল, গাজীপুর জেলার কালিয়াকৈর মখজ বিলে একটি দ্বীপ তৈরি করা হয়েছে, যাকে বলা হয় মনপুরা দ্বীপ। সেখানে যাচ্ছি। রিমা জিজ্ঞাসা করল, সবাই সেখানে আছে? অব্র ছোট গলায় বলল, হ্যাঁ, এই বৃষ্টি আবার এই রোদে ঝকমক করছে আকাশ। খাড়া রাস্তা দিয়ে গাড়ি চলছে। খালদরের সামনে এগিয়ে এসে দেখা মিলল সারি সারি গ্রাম ও জেলেদের মাছ ধরা দৃশ্য। বিলের মাঝে ঢেউ তুলে যাচ্ছে ছোট বড় ট্রলার ও ডিঙ্গি নৌকা। তাদের সঙ্গে পাল্লা দিয়ে স্রোতে ভাসছে কচুরি পানা। জানালা দিয়ে বিলের জলরাশির দিকে তাকালো বর্ষা। স্বচ্ছ নীল দেখাচ্ছে জল। পরিবারের সবাই ইতিমধ্যেই দ্বীপে উপস্থিত। দ্বীপে পৌঁছানোর পর তাদের খুঁজে বের করে সেখানে যায়। সবাই একটা কটেজে বসে আছে। সন্ধ্যা ঘনিয়ে এলো। দিগন্ত থেকে ঠান্ডা বাতাস বইছে। সবাই মোটা কাপড় পরা। বর্ষার শীতে একটু কাঁপছে। অব্র লক্ষ্য করলো, শরীর থেকে জ্যাকেটটা খুলে বর্ষার কাঁধে রাখলো। সবার থেকে দূরে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়। আগুন জ্বালায় অপূর্ব, নাহিদ, ওরা একটা বৃত্তাকারে সেখানে বসলো। আজ বর্ষার জন্মদিন এবং সে ভুলে গিয়েছিল সবার উপস্থিতিতে কেক কাটা হয়। নাহিদ তার গাড়িতে গিটার নিয়ে এসেছে। অব্রকণ্ঠ খুব ভালো, সে খুব ভালো গায়। অপূর্ব ও নাহিদ একটা গান ধরতে অনুরোধ করলো। মনিয়ার তিনি এসে বলল, অব্র গিটার দেখে বলল, তোরা কি প্রস্তুতি নিয়ে আসছিস? নাহিদ বলল, যেহেতু সুযোগ এসেছে হাতছাড়া করবো কেন? বর্ষা হাঁটুতে মুখ চেপে বসেছে। তার চোখ অব্র থেকে স্থির। গিটারের সুরে গান গাইতে শুরু করে অব্র। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরসায়। পুরো গানটাই সে একদমই ভালোবাসা নিয়ে, অনুভূতি নিয়ে সে গানটা করলো। সবাই মুগ্ধ হয়ে গান শুনল। শান্ত মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া, সামনে আগুন চলছে।
আগুনের লাল হলুদ আলোয় অব্রের মুখটা স্নিগ্ধ লাগছে। গানটি বর্ষার হৃদয় ছুঁয়ে গেল, কিন্তু গানের পেছনের অর্থ বুঝতে পারেনি। বাসে ফিরে রাত 9টা বাজে। বর্ষা তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার প্রতিবিম্বের উদ্দেশ্যে কড়া গলায় জিজ্ঞেস করল, ভালোবাসায় এত লুকোচুরি কেন? বলা যায় না মুখোমুখি দাঁড়িয়ে? নির্বিহানের মতো সাহস না থাকলে ইউরোপে পড়ে লাভ কি? বালিশের সাদা খাম দেখে বর্ষা ভ্রুকুটি করল। সে এগিয়ে গিয়ে খামটা হাতে নিল। নতুন নোট। সে বিভ্রান্ত হয়ে বসে রইল, যেন এক লাইনে সব কষ্ট লিখে ফেলেছে। অব্র, তোমার বিরহে আমার বুকে ব্যথা হয়, চারিদিকে অন্ধকার, চোখে একটু তন্দ্রা। হাতে একটা চিরকুট নিয়ে বারান্দায় এলো বর্ষা। ক্লান্ত শরীর, বিশ্রাম নিতে চায়। মনুকি দেয় পাশের বারান্দার অন্ধকার ঘরে। জ্যোৎস্নাকাশে আচ্ছন্ন। চাঁদনি রাতে নীরব আকাশে জ্যোৎস্না মেলায় ভরা চাঁদ। বর্ষা রুমে এলো। বিছানায় শুয়ে আছে। বিড়বিড় করে বলল, অব্র ভাই, আর কত? ঠোঁটে হাসি নিয়ে বুকে বিষাদ পুষবেন। সকাল 9টা বাজে। মতি বাজার থেকে কিছু ইলিশ মাছ নিয়ে এসেছে। মাছ কাটতে কাটতে বসেছেন আসিফা বেগম ও পাপিয়া বেগম। অব্র বাড়ি থেকে এসেছে। সে তাদের পাশে বসে জিজ্ঞেস করল, 4টা মেয়ে থাকতেও সব কাজ তোমরা করো কেন? তোমরা তাদের দিয়ে কাজ করাও না কেন? আসিফা বেগম বলেন, শ্বশুর বাড়ি গেলে তো কাজ করবেই, বাবার বাড়িটা একটু সুখ করুক। অব্র বলল, শ্বশুর বাড়ি যেও কাজ করবে না, সে সময় আরও আলসেমি করবে। ওরা কি করছে? পাপিয়া বেগম বললেন, ঘুমাচ্ছে। অব্র কড়া গলায় বলল, সকাল 9টা বাজে এখনো ঘুম? ওয়েট, আমি তাদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছি। হঠাৎ গালে ঠান্ডা লাগছে। বর্ষা চোখ খুলে অবাক হয়ে জোরে চিৎকার করতে লাগলো। ইলিশ মাছ হাতে নিয়ে অব্রর পেছনে ছুটল সে। অব্র দৌড়াতে শুরু করে সিঁড়ি বেয়ে নেমে এলো। মার চাচির পেছনে দাঁড়িয়ে গেল। পাপিয়া বেগম ধমক দিয়ে বললেন, কি হচ্ছে? মাছ নিয়ে ছুটছ কেন? মায়ের প্রশ্নের উত্তর দিল না বর্ষা। আসিফা বেগম তাকে উদ্দেশ্য করে বলল, বড় আম্মু, অব্র ভাইকে কিছু বলবা? আমি ঘুমাচ্ছিলাম, সে আমার মুখে ইলিশ মাছ ধরে রাখছিল। ছেলের দিকে তাকালেন আসিফা বেগম। সে জোরে বললেন, অব্র? অব্র মৃদু এসে বলল, কয়েকবার ডাকার পরও ঘুম ভাঙেনি, মাছ ধরতেও উঠে বসল। অব্র হাসি থামিয়ে ফের বলল, মুন্নি বা তিন্নি রুমে নেই, তারা কোথায়? রিম্মাকেও দেখে নেই। পাপিয়া বেগম বললেন, মুন্নি আর রিমা বাজারে গিয়েছে, বলল কি কাপড় লাগবে। আর তিন্নি হাসপাতালে গেল। আজ শুক্রবার, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত হাসপাতালে থাকবে। শুক্রবারে রোগীদের ভিড় একটু বেশি থাকে। মাথায় হাত বুলিয়ে বলল অব্র, হ্যাঁ ভুলে গেছি। বর্ষা রেগে গিয়ে বলল, এই মাছ দিয়ে কি করব? আসিফা বেগম বললেন, আমাকে দে, দুপুরে ভাজবো। মাছটি আসিফা বেগমের হাতে তুলে দিয়ে ক্ষোভে ফেটে পড়ে বর্ষা। হনহন করে চলে গেল। দুপুরের পর নুর ইসলামের মেয়ে নুরুন্নাহার বিয়ের প্রস্তাবের কথা তুললেন। পাত্র বর্ষাকে খুব পছন্দ করে। নুর ইসলাম ভ্রুকুটি করলেন, বাড়ির বড় মেয়েরা এখনও বিয়ে করেনি, সেখানে ছোটটার সম্পর্কের কথা কিভাবে বললেন? তিনি সরাসরি না করলেন। অপূর্ব বলল, না না, ঠিকই বলেছেন মা, তাছাড়া বর্ষা এখনও পড়ছে, কলেজ পাশও করেনি, তার বিয়ে দেবে কিভাবে? নুরুন্নাহার ছেলেকে ধমক দিয়ে বললেন, ভালো ছেলে সবসময় পাওয়া যায়? ছেলে ভালো, বংশ আছে, সমস্যা কি? অপূর্ব রাগী গলায় বলল, এই বাড়িতে বিয়ে হলে বড় মেয়ে মুন্নি তিন্নির বিয়ে আগে হবে, তারপর রিমা ও বর্ষার বিয়ে নিয়ে আলোচনা হবে। নাই তিতস্তত করে বলল, কিন্তু? অপূর্ব কাঠখোট্টা বলল, খান বংশের মেয়েরা যথেষ্ট ভালো, তাদের সাথে ভালো হবে ইনশাল্লাহ। মেয়ে বড় হয়ে গেছে বলেই বিয়ের প্রস্তাব আসবে বলে লাফালাফি করে বিয়ে দেওয়া যাবে না। বিয়ের সময় হোক, তখন দেখা যাবে। আর এসব বিয়ের কথা মেয়েদের শোনাবে না, বিয়ের কথা শুনলে মেয়েদের লজ্জা ভেঙে যায়। অপূর্ব বসা থেকে উঠে দাঁড়ায়। অব্র মাথা নিচু করে মৃদু হাসল। অপূর্ব অব্রর থেকে 1 মাসের ছোট। ছোট ভাইয়ের কথা অব্রর ভালো লাগলো। বিকেলের রোদ চারিদিকে ঝলমল করছে। সাদা কামিজ, নীল ওড়না ও সালোয়ার পরে ছাদে আসে বর্ষা। অব্রকে দেখে পা ধীর করে দিল। সে ঘুরে অব্রর দিকে তাকালো। অব্র তাকায়, সে ভ্রুকুচকে কিছু জিজ্ঞেস করলো, যার অর্থ কি? বর্ষা ঠোঁটে মৃদু হাসি নিয়ে ডান থেকে বামে মাথা নাড়ল। যার অর্থ কিছুই না। মুখে কিছু না বললেও তার অস্থির মন অব্রর দিকে ছুটতে থাকে, কিন্তু তার মুখটা খুব শান্ত। বর্ষা প্রায় স্বপ্ন দেখে, চোখের পাতায় ঝিকিমিকি করছে স্বপ্নের দর্শন। মাতাল হয়ে সে একটি ঘরে বসে আছে এবং তার চারপাশে বসে থাকা বেশ কয়েকজন মহিলা তার দিকে তাকিয়ে আছে। কাজীর সামনে বসে আছে, বিয়ে পড়াচ্ছেন। বরের নাম অব্র, এবং তারপরে স্বপ্ন গভীর হয়। সে নিজেকে অব্র বুকে উপস্থাপন করে। বর্ষা অব্রের মুখোমুখি হতে চায়, জানতে চায় কেন সে এমন স্বপ্ন দেখছে। টানা 2 দিন একই স্বপ্ন দেখার কি কোনো মানে আছে, নাকি অকারণে মাথা ঘামাচ্ছে? বর্ষা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁট কামড়াতে শুরু করেছে। গম্ভীর অব্র চোখ পিটপিট করে তারপর তার দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলো, বাড়িতে খেতে দেওয়া হয় না? ঠোঁট কামড়াচ্ছিস কেন? বর্ষা ভ্রুকুটি করল। সে গম্ভীর সুরে বলল, অব্র ভাই, আপনার কি?
অব্র মাথা নিচু করে নরম গলায় বলল, কিছু না, বলেই থামল। তারপর ক্ষীণকণ্ঠে বলল, আমি সেই সীমান্তে হারিয়ে যেতে চাই, যে সীমানার শেষ প্রান্তে তোমায় পাবো। বর্ষা স্পষ্ট শুনতে পেল ক্ষীণ কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠটা নিমেষেই নরম হয়ে গেল। কিছু বললেন? অব্র বলল, না। অব্র চলে গেছে। বর্ষা বলল, ইন্ট্রোভার্ট পার্সন মানুষ কি এমন হয়? 2 সপ্তাহ পর দেয়াল ঘড়ি টিক টিক করে চলছে, তার কোনো ক্লান্তি নেই। গভীর রাত, ঘড়ির কাঁটা 12টা বাজল, আর জোরে জোরে টুংটাং শব্দ হলো। বর্ষার খুব ঘুম পাচ্ছে, সে চোখ খুলতে পারছে না। ঘরে আবছে আলোয় ডিম লাইট জ্বলছে। বারান্দায় কিছু পড়ার আওয়াজ হলো। বারান্দার দরজাটা ভেজানো ধাক্কায় খুলে গেল। সে স্থিরভাবে বিছানার কাছে গেল। অব্র বর্ষার দিকে তাকিয়ে তাকে দেখতে ব্যস্ত। তর্জনী ঠোঁট ছুঁয়ে আদর করল। সে মাতাল কণ্ঠে বলল, তোমার ঠোঁটের উষ্ণতায় ডুবতে ইচ্ছে করে। অব্র সময়কাল বিলম্ব করল। একদমই বিলম্ব করল না। তার এখানে থাকা উচিত নয়। শরীরে শিরশির করে শিহরণ ভাব জাগছে। অব্র উঠে দাঁড়ালো। বর্ষা নিচু গলায় জিজ্ঞেস করল, আপনি এসেছেন অব্র ভাই? বর্ষা থেমে গেল। তারপর আবার বলল, আমি জানি আপনি প্রতিদিন আমার ঘরে আসেন। অব্রর পা থেমে গেল। বিছানা থেকে উঠেই অব্রর সামনে এসে দাঁড়ালো। বর্ষা গভীর মনোযোগে ওই 2 চোখের দিকে তাকালো। ক্ষীণ গলায় বলল, আমাদের বিয়ে হয়েছে অব্র ভাই। এই সত্যটা আপনি সবার কাছে লুকিয়ে রেখেছেন কেন? অব্র অবাক হয়ে তাকিয়ে আছে। বর্ষা আবার বলল, আমি আবার সেই গ্রামে গিয়েছিলাম। আমরা যে ঘরে থাকতাম, সেখানে লোকেরা আমাকে চিনতে পেরে জিজ্ঞেস করলো কেন আমি আমার স্বামীকে নিয়ে আসিনি। আমি কিছুই বুঝলাম না। তারপর গ্রামের মাতব্বর চাচার কাছে নিয়ে যায়। তার ফোনে একটা ভিডিও আছে যেখানে আমরা বিয়ে করছি। অব্র ঠোক কিনল, বলল, মাতাল অবস্থায় বিয়ে হয় না। বর্ষা অস্পষ্ট স্বরে বলল, তাহলে প্রতিদিন আমার রুমে আসেন কেন? একটু দেখতে। এগিয়ে গেল বর্ষা। সে অব্র পায়ে পা রেখে দাঁড়ালো। নিচু গলায় জিজ্ঞেস করল, শুধু দেখতে? মাথা ঘুরিয়ে নিল অব্র। হ্যাঁ। বর্ষা অব্রকালে হাত রেখে বলল, আপনি নেশা করেছেন অব্র ভাই? একটু। বন্ধুরা খাচ্ছিল। বর্ষা অব্রকে জড়িয়ে ধরল। অব্র তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বর্ষা দুর্বল গলায় বলল, কেন বলতে পারেন না ভালোবাসি? অব্র ওর কোমর জড়িয়ে ধরল, কাঁধে থুতনি রেখে বলল, ভালোবাসা যা ছুঁয়ে দিলেই ম্লান হয়ে যায়। বজ্রপাতের শব্দ কানে এলো এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। বর্ষার সাথে সাথে অব্রের বুকে মুখ লুকালো। অব্র তার মাথায় হাত রাখে এবং তার মুখ উপরে তুলে ধীরে ধীরে তার ঠোঁট স্পর্শ করে। অব্র তার নরম ঠোঁটে গভীরভাবে চুমু খেলো। অব্র তার কানের কাছে ঠোঁট তুলে প্রফুল্ল হাসি দিয়ে ফিসফিস করে বলল, প্রণয় চলবে হানি? বর্ষা বুকে মুখ লুকিয়ে রেখে বলল, একটা ছোট চড়ুই অনেকক্ষণ খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে। অব্রের ঘরে যাওয়ার জন্য বারান্দার দরজা খোলা পাখিটি ভুলে উড়ে গেল রুমে। বের হবার উপায় না পেয়ে সে কিচিরমিচির শব্দে ডাকতে লাগলো। সিলিং ফ্যান নেই, এসি তাপমাত্রা খুবই কম। অব্র তন্দ্রাচ্ছন্ন চোখে উঠে বসল। বিছানার পাশের সুইচ বোর্ডটা চেপে ঘরের লাইট জ্বালিয়ে দিল। ছাদের চারপাশে উঠতে থাকা পাখিটি একসময় নিচে নেমে আসে। দেয়াল ঘেঁষে দাঁড়ালো। অব্রকে দেখে বুকটা কেঁপে উঠল তার। অব্র মৃদু হাসল। বিছানা থেকে উঠে পাখিটিকে ধরল। 2 হাতে পাখি নিয়ে বারান্দায় এলো। তারপর ছেড়ে দেওয়া হয় খোলা আকাশে। উঠতে উঠতে পাখিটি একবার ফিরে তাকালো। অব্র ভ্রুকুচকে মেঝের দিকে তাকালো। কাল রাতে কি বৃষ্টি হয়েছিল? সেভাবে ভ্রুকুটি করল। বারান্দার মেঝে ভেজা। অব্র পাশের বারান্দার দিকে তাকিয়ে দেখল দরজা বন্ধ। ব্যাপারটাও ততটা গায়ে মাখল না। রুমে ফিরে এলো। হলুদ টি শার্ট পরে আয়নার সামনে দাঁড়ালো। বিছানায় ফোন ভাইব্রেট করা বাজছে। একটি বিদেশি নম্বর স্ক্রিনে ঝলকাচ্ছে। অব্র ফোন রিসিভ করলো। সে দৃঢ় এবং গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, কি হলো আবার? ফোনের ওপাশে দিশেহারা লোকটি ইংরেজিতে বললেন, আমাদের 4 জন লোককে ওরা নির্মমভাবে মেরেছে বস। আমরা কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি জরুরি ফ্লাইটে আসুন। অব্র গম্ভীর গলায় বলল, তুমি যে গ্রুপে থাকো, যত তাড়াতাড়ি সম্ভব আসার ব্যবস্থা করছি। অব্র কল কেটে দিল। সে আলমারির কাভার থেকে পাসওয়ার্ড নিয়ে কারো অজান্তেই দ্রুত বাসা থেকে বের হয়ে যায়। মায়ের চিৎকারে জেগে উঠে বর্ষা। সে বন্ধ দরজার ওপাশ থেকে চিৎকার করে। বর্ষা চোখ খুলে চারদিকে তাকালো। স্পষ্ট কণ্ঠে বলল, মা, অপেক্ষার ডেকো না। আমি উঠে গেছি। শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারছে না। শরীর ব্যথা। হঠাৎ এমন ব্যথার কারণ? ঘুম কাটেনি। গামছাটা কাঁধে নিয়ে বাথরুমে গেল। শরীরে পানি ছিটা পড়তে সে ছিটকে উঠল। খুব চলছে শরীর। সে তার জামা একটু নামিয়ে ফেলল এবং নখক কামড়ের চিহ্ন দেখতে পেল। তার ফর্সা শরীরের কিছু অংশ লাল হয়ে গেছে। মাথায় হাত দিয়ে মেঝেতে বসল বর্ষা। গত রাতের কথা একটু মনে পড়ে তার। ভেজা শরীর নিয়ে বাথরুম থেকে বেরিয়ে রুমে চলে গেল। ঘরটা খালি। অব্র রাতে তার রুমে ছিল। তাহলে এখন কোথায়? বারান্দার দরজা দিকে এগিয়ে গেল।
ভেজা দরজা অব্র কখন রাত গেল সে খেয়াল করেনি। বর্ষা বাথরুমে ফিরে গেল। তারপর দাঁত কিরমির করে এবং জ্বলন্ত সংবেদন সহ্য করে গোসল করল। বর্ষা আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটের দিকে তাকালো। নিচের ঠোঁট ফুলে গেছে এবং সামান্য কাটা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপচাপ বসে রইল। বিছানার এক কোণে অব্র শার্ট পরে আছে, ওটা তুলে আলমারিতে রাখল। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে মনকে শান্ত করে ঘর থেকে বেরিয়ে গেল। সকালবেলা সবাই তাদের কাজে ব্যস্ত। বর্ষাকে কেউ খেয়াল করেনি। সে একটা গভীর শ্বাস নিল। দিন শেষ হয়ে রাত আসে। অব্রর খোঁজ পাওয়া গেল না। 2 মাস হয় দেশে এসেছে। আগে এমনটা করেনি। বাড়ির সবাই তাকে নিয়ে চিন্তিত। ফোন বন্ধ। এলাকা ছেলে পুলের মাধ্যমে অনুসন্ধান করা হয়, তার কেউ খোঁজ দিতে পারেনি। রাত তখন 10টা। 2 ছেলেকে নিয়ে থানায় যান নূর ইসলাম। নাহিদ তার বাবাকে নিয়ে আশেপাশে খুঁজতে গেল। বাড়ির মহিলাদের সঙ্গে বসে আছে আসিফা বেগম। ইতিমধ্যেই অনেক চোখের জল ফেলছেন তিনি সবে হাসপাতাল থেকে ফিরছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের নিচে কেউ বসে আছে। তিনি ভ্রুকুটি করে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল। বর্ষা হাঁটু গেড়ে বসে আছে। একের পর এক গাড়ি চলছে। তিনি হাঁটু গেড়ে বসল। তার হাত আলতো করে ছুঁয়ে দিল ওর মাথায়। বর্ষা হতবাক। সে মুখ তুলে বলল, অব্র ভাই। ভ্রু কুচকে গেল। তিনি জিজ্ঞাসা করল, অব্র, অব্র কি হয়েছে? বুকে চেপে রাখা কান্না বেরিয়ে এলো। তিন্নিকে জড়িয়ে ধরে কাঁদছে। আপু, অব্র ভাইকে পাওয়া যাচ্ছে না। নিচু গলায় বলল তিন্নি। অব্র তো বাচ্চা না, ফিরে আসবে। চল বাসায় যাই, সামনেই বাড়ি। হাঁটবি না কি গাড়িতে উঠবি? বর্ষা বলল, দাদা, বড় চাচু আর বাবা থানায় গেছে। অপূর্ব ভাই আর নাহিদ ভাই সব জায়গায় খুঁজছেন। অব্র ভাই কোথাও নেই। ব্যাপারটা গুরুতর, কিন্তু এখানে বসে কিছুই বোঝা যাচ্ছে না। বর্ষাকে জড়িয়ে ধরে তিন্নি বাড়ির দিকে হাঁটা শুরু করলো। পুলিশ পরিদর্শক শরাফত খানের বন্ধু। সে অব্রকে খুঁজতে লাগলো। ড্রয়িং রুমে সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। অপূর্ব স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামলো। নানার পায়ের কাছে বসে নিচু গলায় বলল, অব্র এসে ফিরে গেছে। সবার দৃষ্টি এখন তার দিকে। অপূর্ব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি অব্রের রুম থেকে এসেছি। তার পাসপোর্ট আলমারিতে নেই। কাউকে কিছু না বলে ও চলে গেছে। বর্ষা করুণ গলায় বলল, না না, অব্র ভাই এভাবে যেতে পারেন না। সে গুম হয়েছে সে। কেউ তাকে তুলে নিয়েছে। কিছুক্ষণ পর হয়তো ফোন করে মুক্তিপণ দাবি করবে। বর্ষাকে স্বাভাবিক মনে হয়নি। অপূর্ব বসা থেকে উঠে গেল। বর্ষা জ্ঞান হারিয়ে পরতে নিতেই অপূর্ব তাকে ধরে উচ্চ কণ্ঠে বলল, তিন্নি ধর। 2 দিন কেটে গেল। অব্রকে খুঁজে পাওয়া যায়নি। অপূর্বর ধারণা সঠিক। বিমানবন্দরে গিয়ে খবর নিয়ে আসেন বড় চাচ্চু। 2 দিন আগে বাংলার মাটি ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে অব্র ভাই। বন্ধ ঘরে লাইট নিভিয়ে রাখে বর্ষা। চোখ ফুলে গেছে। চোখের নিচে কালো দাগও হয়েছে। সময় মতো খাবার না খাওয়ায় শরীরে শক্তি নাই। একা চলতে পারে না। পা টলমল করে। হঠাৎ 2 হাতে মুখ চেপে কেঁদে উঠল। বর্ষা বারান্দায় দেয়ালে চেপে ধরে দাঁড়ায়। মেঘলা আকাশের দিকে চোখ রাখল সে। কবিতার মতো করে ক্ষীণকণ্ঠে বলল, তুমি চলে গেলে হঠাৎ, কাছে থেকে দূরে, বহু দূরে। স্বপ্ন ভেঙেছ। বুকে বয়ে যায় চোখের নদী। বুকে রক্তপাত হলে কি ক্ষতি হয়? অস্পৃষ্ট ভালোবাসায় হারিয়ে যায় কারো অস্তিত্বের আকর্ষণে পোষানো টানে। মরিচিকা সে। বজ্রের বৃষ্টিতে ভিজিয়ে অঙ্গ আজ হেরে যাব। এশিয়ার একটি হাসপাতালে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তাইফান। অব্র মেরুদণ্ড টানটান করে তার পাশে দাঁড়িয়ে আছে। অব্র তার চোয়াল শক্ত করল। নিশানের উদ্দেশ্যে বলল, আমার যত লোকদের তারা মেরেছে আমি তার দ্বিগুণ মেরে ফেলব। নিশান ইংরেজিতে বলল, বস আপনি যান, আমরা তাইফানের শেষকৃত্য সম্পূর্ণ করব। অব্র নিশানের কাঁধে হাত রাখল। একটু ঝাঁকুনি দিয়ে বলল, ওদের লোকের প্রতিটি গতিবিধির উপর নজর রাখো। একটি সুযোগ হাতছাড়া করা যাবে না। নিশান একজন দক্ষ সেনাপতির মতো কান নাড়ল। হ্যাঁ বস। 9 তলার অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে অব্র। তার চোখ ঝাপসা হয়ে আসছে। বাড়ির লোকজনের কথা মনে পড়তে হঠাৎ ড্রিঙ্কস করার কথা ভাবে সে। 2 পেক খেতেই সেই রাতের দৃশ্যগুলো অব্র চোখে ভেসে উঠল। চোখ দুটো আগুনের মতো লাল। সে অপরাধ করেছে। দূরদেশে অষ্টাদশী কন্যার মন ও বিশ্বাস ভেঙে দিয়েছে। এই মুখ তাকে আবার দেখাবে কি করে? 3 মাস কেটে গেছে। শীত চলছে। হালকা শীত। গ্রামে অনেক গাছপালা রয়েছে আর ঘন বসতিপূর্ণ নয়। তাই শহরের তুলনায় বাতাসের ঠান্ডা আবেশ বেশি। শীতের রাতে তিন্নিকে বাসায় নিতে হাসপাতালে আসে বর্ষা। এখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি তার চেক আপ করে। ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরে বর্ষার। বর্ষা হাসপাতালের বিছানায় বসে আছে। চোখ জোড়া জলে টলমল করছে। চোখ অন্যরকমভাবেই কাতর। যখন তখন চোখের জল গড়িয়ে পড়বে।
বিষণ্ণ গলায় জিজ্ঞেস করলো তিন্নি। কি করছিস বর্ষা? এত ভালোবাসা দেওয়ার ফলেই? বলে থামলো তিন্নি। সে সাথে সাথে উচ্চস্বরে জিজ্ঞেস করলো, এই সন্তানের বাবাকে? বর্ষা কেঁদে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, অব্র ভাই। বর্ষা, বাচ্চা কি করবি? আর এই বাড়ির লোকদের কি জবাব দিবি? মৃদুস্বরে জিজ্ঞেস করলো তিন্নি। বর্ষা বিছানা ছেড়ে উঠল। তিনি 2 হাত ধরে বলল, আপু, আমার ভালোবাসার একমাত্র নিদর্শন, আমি তাকে কখনো হারাতে পারবো না, তুমি একটা ব্যবস্থা করো। ভাবলো তিন্নি, তারপর বলল, আমি এই হাসপাতাল থেকে বদলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল যাচ্ছি, আমি সেখানেই থাকবো, তুই আমার সাথে চল। কিন্তু বাচ্চাকে কতদিন লুকিয়ে রাখতে পারবি? বর্ষা মৃদুস্বরে বলল, অব্র ভাই না আসা পর্যন্ত। তিন্নি জোরে নিঃশ্বাস ফেলল। ঠিক আছে, আমি বাড়িতে সব সামলাচ্ছি। বর্ষা অনুকূলে থাকায় সবাই যেতে দিতে ইচ্ছুক হয়। বর্ষা ভাবছে তার প্রয়োজনীয় জিনিস কি নিয়ে যাবে। দিন বেশি নেই, আর 7 দিন মাত্র। 4-5 বছর। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যায় অর্ণব। কাঁদেনি সে, হাঁটু বেঁকিয়ে উঠে বসল। ময়লা তার পায়ে স্পর্শ করেনি, সে আবার 2 পায়ে হাঁটা শুরু করে। রান্নাঘরে ঢুকে মিষ্টি গলায় ডাকলো, মা, মা। বর্ষা পেছনে তাকালো, একটা মুচকি হেসে দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে অর্ণব? অর্ণব 2 হাত বাড়িয়ে দিল কোলে ওঠার জন্য। তারপর বলল, মা, আমি খাবো। বর্ষা কোলে নিল, বলল, 2 মিনিট দাঁড়াও অর্ণব, এটা হয়ে আসছে। অর্ণবকে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে বৃষ্টি হচ্ছে, বারান্দায় বৃষ্টির ফোঁটা পড়ছে। বাড়ির সামনে একটা গাড়ি দেখা গেল। তিন্নি ছাতা নিয়ে গাড়ি থেকে নামলো। বেল বাজানোর আগেই বর্ষা দরজা খুলে দিল। যদিও সে কিছুটা ভিজেছিল, তিন্নি অর্ণবকে কোলে তুলে নিল। তারপর বলল, গাজীপুর যেতে হবে, দাদার অবস্থা খুব খারাপ, জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাদা তোকে আর আমাকে দেখতে চায়। অপূর্ব কল দিয়েছিল, তুই কি যাবি? যদি যেতে চাস রেডি হয়ে আয়। তিন্নি কথা শেষ করলো। বর্ষা বলল, কি হয়েছে দাদার? আর আমরা দুজন যদি গাজীপুর যাই, তাহলে তাহলে অর্ণব কার সঙ্গে থাকবে? এখানে কারো কাছে রেখে যাবি? বর্ষা বলল, অর্ণব এখন অনেক ছোট, তাকে ব্রাহ্মণবাড়িয়া রেখে গাজীপুরে থাকবো কি করে? তিনি বলল, গাজীপুর চল, আমরা এক বন্ধুর বাড়িতে রাখবো, তার 2টি সন্তানও রয়েছে। তাছাড়া বাড়িতে এখন অর্ণবের কথা বলতে হবে, অব্র ফিরে আসবে বলে মনে হয় না। কেন অব্রের জন্য ওর পুরো শৈশব নষ্ট করছিস? অর্ণবের অধিকার আছে তার সকল দাদা দাদি এবং খালা এবং চাচাদের দ্বারা ভালোবাসা পাওয়ার। তাছাড়া আমার বিয়ের কথাও বলা বলি হচ্ছে। বর্ষা বলল, ওখানকার পরিস্থিতি আগে দেখব, বলার মতো পরিস্থিতি থাকলে বলবো। তিনি বর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, এখন রেডি হও। অর্ণব খুশি হয়ে বলল, আমি দাদার কাছে যাব। তিন্নির বন্ধু দেশে নেই, স্বামী সন্তান নিয়ে চলে গেছে বাইরের এক দেশে। অনেকদিন যোগাযোগ না থাকায় তিন্নি তা জানত না। বর্ষা তিন্নির উদ্দেশ্যে বলল, আপু, তুমি হাসপাতালে যাও, আমি অর্ণবকে অহিতার বাড়িতে রেখে সোজা হসপিটালে চলে আসবো। তুই আসতে পারবি তো? আমি কি তোর সাথে আসবো? আমি পারবো আপু, তুমি যাও, আমি পারবো। নুর ইসলাম মোটামুটি সুস্থ, তার গলায় একটি ছোট অপারেশন করা হয়েছে। অপূর্ব ছোট্ট অপারেশনকে বাড়িয়ে বলেছে, কারণ বাড়ির সবাই চেয়েছিল বর্ষা বাড়িতে আসুক। সেই যে মেটে গেল আর গাজীপুরে আসেনি। কখনো কখনো ভিডিও কলে কথা বলতো, কিন্তু সেটি 1 মিনিটের বেশি হতো না। অপূর্বর উপর রেখে গেল তিন্নি। বেচারার উপর আর রাগ করিস না তিন্নি। হঠাৎ একজন পুরুষের মৃদু কণ্ঠস্বর শুনে তিন্নি স্তম্ভিত হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে ফিরে তাকালো অব্রুর দিকে। তিনি বাড়ির সবার কাছ থেকে বিস্তারিত শুনল, অব্র কাল রাতে দেশে আসছে, আর সেই দাদা নুর ইসলামকে গলার অপারেশনের জন্য বুঝিয়ে হাসপাতালে নিয়ে আসে। চাপা গলায় বলল তিন্নি, আমি একটা ফোন করব। সবার থেকে একটু দূরে চলে গেল তিন্নি। বর্ষাকে কল দিল। শফিপুর থেকে রতনপুর যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে বর্ষা। অহিতা তার সামনে দাঁড়িয়ে আছে। অর্ণবকে অহিতার কোলে তুলে দেওয়া হলো। তারপর বর্ষা কিছু একটা বলে তাড়াহুড়ো করে রাস্তা পার হতে শুরু করলো। তারপর হঠাৎ কল এসে ফোনটা বেজে উঠল। তিন্নি কল দিয়েছে, সে হাসপাতালে গেছে। জরুরি ভেবে কল রিসিভ করে সে। তিনি বলল, বর্ষা, অভ্র আসছে। রাস্তা ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বর্ষা। তারপর হঠাৎ একটি গাড়ি ধাক্কা মারে। বাজারে জামে মসজিদের সামনে নিথর হয়ে পড়ে আছে। রাস্তায় ভিড় জমল। ফোনে সবার কথা শুনে তিন্নি ছুটে এলো। পরিবারের সদস্যরাও সঙ্গে রয়েছে। রাস্তার লোকজন জানান যে মেয়েটির সত্য দুর্ঘটনা ঘটেছে, তাকে তান্হা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্ষা জরুরি ওয়ার্ডে আছে, মাথায় ও হাতে আঘাত লেগেছে এবং অন্য কোনো ক্ষতি হয়নি। বর্ষা বিছানায় বসে আছে। তিনি একজন ডাক্তার, তাই সে নিজেও একবার চেক করলো। বাড়ির সবাই বর্ষাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে অব্র। বর্ষার সামনে দাঁড়ানোর সাহস নেই তার। অহিতা হাসপাতালের বাইরে আছে এবং অর্ণবকে কাছে দেখে ভিতরে যায়। বাচ্চার কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকালো। 3 বছরের একটা ছেলে মা মা বলে দৌড়াচ্ছে। বিছানাটা অনেক উঁচু, অর্ণব উঠতে পারে না। তিনি অর্ণবকে বিছানায় উঠিয়ে দিল।
ছোট্ট অর্ণব মায়ের বুকে আঁকড়ে ধরে। সবার মনে প্রশ্ন জাগে। পাপিয়া বেগম বলেন, এই ছেলেটা কে? আমার মেয়েকে মা ডাকছে কেন? তিনি আলতো করে চাচির কাঁধে হাত রাখল। নরম গলায় বলল, তার নাম অর্ণব, সে বর্ষার ছেলে চাচি। তারা অবিশ্বাসের চোখে তাকালো। সবার প্রশ্ন, বাবা কে? বর্ষার বাবা শাহরিয়ার খান বললেন, বর্ষা কবে বিয়ে করেছে, আর এই ছেলের বাবা কে? অভ্র আওয়াজ তুলল, স্পষ্টভাবে বলল, আমি। সবার গম্ভীর মুখ মুহূর্তেই নরম হয়ে গেল। অভ্র এগিয়ে এলো। বর্ষার চোখ ছলছল করছে। অর্ণবকে প্রথমবারের মতো তার বাবা কোলে নিল। বুকের সাথে মিশে যায় অর্ণব, যেন আকাশে সে মিশে গেল মাটির সাথে। অভ্র চোখ ভিজে গেছে। সে একবার বর্ষার দিকে তাকালো। অভ্র খাটের একপাশে ছোট্ট একটু জায়গায় বসলো। অভ্রের চোখের কার্নিশ থেকে এক ফোঁটা জল পড়ল এবং সে বর্ষাকে জড়িয়ে ধরল। মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, আই এম সরি, আমি তোমাকে ছেড়ে চলে গেছি, আর যাব না। দূরাকাশে চাঁদ জ্বলে জ্যোৎস্না রাতকে আলোকিত করে। ছাদে যাওয়ার পথে বাতি জ্বালিয়েছে বর্ষা। জ্যোৎস্নার আলো লাইট জ্বলাতে শোভা ছড়াতে পারছে না। অন্ধকারকেও আরো ভয়ঙ্কর করে তুলছে। নিস্তব্ধ পায়ে হেঁটে এলো অভ্র। ডার পাশে দাঁড়িয়ে বলল, হানি। তার হৃদয় কেঁপে উঠল। ইচ্ছে না করলে একবার শরীর কেঁপে উঠল। বর্ষা তাকালো। অভ্র বলল, আমার পিছনে অনেক শত্রু ছিল, তাদের সবাইকে শাস্তি দিতে এবং ফিরে আসতে 4 বছর লেগেছে। কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না আমাদের একটা অর্ণব আছে। তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছ। বর্ষা তার তর্জনীটা অভ্র ঠোঁটে রাখল এবং তার 2 পায়ে ভর দিয়ে দাঁড়ালো। কানের লতিতে ঠোঁট ছুঁয়ে নেশানো কণ্ঠে বলল, অভ্র ভাই, আপনার জন্য অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নেই। আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। অভ্র অবাক চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে। তারপর বুকে জড়িয়ে ধরে অভ্রর কপালে চুমু খেয়ে তারপর ওর ঠোঁটে চুমু খেতে থাকলো। বর্ষা অভ্রর বুকে বাঁ পাশেই হাত রাখলো। বাধা দিয়ে বলল, অর্ণব চলে আসবে। অভ্র ওকে জড়িয়ে ধরে আদরের সুরে বলল, কেউ আসবে না, আমি দরজায় ছিটকিনি দিয়ে আসছি। বর্ষার সাথে সাথে কয়েকটা কিলঘুষি মারল অভ্রর শক্ত বুকে। নরম গলায় বলল, বর্বর। অভ্র জোরে হেসে বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরল। আর এখানেই এই গল্পটি শেষ হলো। কেমন লেগেছে আজকে আমাদের এই আয়োজন? আপনারা জানাবেন আপনাদের মতামত। আর আপনাদের মতামতগুলো সবসময় আমাদের একদম কেন্দ্রবিন্দুতে থাকে। আমরা চাই আপনারা আপনাদের মতামত জানান এবং নতুন নতুন গল্প নিয়ে আপনাদের ভাবনাগুলো শেয়ার করতে পারেন। কেমন লেগেছে কোন গল্পটি? বর্ষা, অর্ণব এবং সবটা মিলে আমাদের গল্পের অভ্র, তাকে ঘিরে আপনাদের কি মতামত সেটাও জানাতে পারেন। কেমন লেগেছে, কোন চরিত্রটি বেশি মনে দাগ কেটেছে সেটাও জানাতে পারেন। পরবর্তী গল্পের অপেক্ষায় থাকুন। আশা করছি নতুন আরও গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।